আচ্ছা, তো মার্জার এন্ড অ্যাকুইজিশন চ্যাপ্টারটা নিয়ে এখন আগে স্টার্ট করতেছি, দেন আমি হলো এই ভিডিওটাতে ইয়ের এরপর ডিভিডেন্ড নিয়ে বলবো আর কি। সো এই দুটার একটা শর্ট সামারি দিব, আর মার্জার অ্যাকুইজিশনের বেশ কিছু ম্যাথও দেখানোর চেষ্টা করবো। সো স্টার্ট হচ্ছে যে শুরুতে হলো অ্যাকুইজিশন নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি যেখানে আমাদের মানে অ্যাকুইজিশনের ক্ষেত্রে তিনটা ফর্ম অফ অ্যাকুইজিশনের কথা বলা আছে, যে there are three basic form of acquisition. একটা হলো মার্জার, আরেকটা হলো তোমার অ্যাকুইজিশন অফ স্টক এবং অ্যাকুইজিশন অফ অ্যাসেট। ঠিক আছে, সো মার্জারের ক্ষেত্রে যে বিষয়টা হয়, যে আমি যেটা বলছিলাম, আমি একটু রিপিট করতেছি যেহেতু আবার ভিডিওটা রেকর্ডটা ওটা হয়েছে কিনা ঠিক মতো আমি জানি না, আবার নতুন করে স্টার্ট করছি। সো যেহেতু হঠাৎ করে শাটডাউন হয়ে গেছিল, সো এখানে যে জিনিসটা আমি বলছিলাম যে শর্টে রিপিট দিতেছি, যে তোমার মার্জার এন্ড কনসলিডেশনের বিষয়টা বলছিলাম, যে মার্জারের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে ফার্ম এ ধরো ফার্ম বি কে অ্যাকোয়ার করতেছে। ঠিক আছে, সো অ্যাকোয়ারের ক্ষেত্রে যে ফার্ম এ এবং বি অ্যাকোয়ার, এ বি কে অ্যাকোয়ার করার পর নতুন যে ফার্মটা হচ্ছে সেটা ফার্ম এ এর নামে পরিচালিত হবে, অর্থাৎ ফার্ম বি এর কোনো লিগ্যাল এক্সিস্টেন্স থাকবে না। সো সেটা হলো মার্জার। সো এখন মার্জার ধরো মার্জারের আগে ফার্ম এর ভ্যালু ছিল 20, ফার্ম বি এর ফার্ম এর ভ্যালু ছিল 50, ফার্ম বি এর ভ্যালু ছিল 20। সো দুটা যোগ হওয়ার পর ফার্ম এর ভ্যালু যদি হয়তো 70 মিলিয়ন হলো, অথবা তার চেয়ে বেশি হলো, ধরো 80 মিলিয়ন হলো। তো 80 মিলিয়ন হলে সেক্ষেত্রে এক্সট্রা যে 10 মিলিয়ন হয়েছে সেটা হলো তোমার সাইনার্জি। সো সাইনার্জিটা কি, এইটার সোর্সেস কি, সেটা নিয়েও আলোচনা করব পরে। তো এটা একটা বিষয় বলছি যে মার্জারের ব্যাপারে, যে একটা যে তোমার একটা ফার্ম থাকতেছে, একটার এক্সিস্টেন্স থাকতেছে না একদম। এবং কনসলিডেশনের ক্ষেত্রে বলছি যে একটা এন্টারলি নিউ ফার্ম ক্রিয়েট হবে, অর্থাৎ এ এবং বি মার্জ হয়ে নতুন যে ফার্মটা হবে সেই ফার্মটা সি নামে পরিচালিত হবে, অর্থাৎ এ এবং এ এরও আগের কোনো অস্তিত্ব নাই, বি এরও কোনো অস্তিত্ব নাই। সো এটা হলো তোমার কনসলিডেশনের ক্ষেত্রে। সো দেন হলো আমাদের যে বিষয়টা আছে অ্যাকুইজিশন অফ স্টক এবং অ্যাকুইজিশন অফ অ্যাসেট। সো মার্জারের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম, যে মার্জার হলো সবচেয়ে লেস কস্টলি ফর্ম অফ অ্যাকুইজিশন। যে তিনটা আছে, তিনটার মধ্যে সবচেয়ে লেস কস্টলি হলো মার্জার, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যানেজমেন্টকে হয়তো ডিরেক্টলি অ্যাপ্রোচ করতেছে, শেয়ার হোল্ডারদের ভোট লাগতেছে, শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভ করলে দেন যায় আলটিমেটলি তোমার শেয়ার হোল্ডারে যে লেখা আছে যে টিপিক্যালি 2/3 হাইলাইট ধরছে। সো 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 আচ্ছা, আমি বলি, সমস্যা নাই। টিপিক্যালি 2/3 শেয়ার ওনার্স মাস্ট ভোট ইন ফেভার ফর ইট। ঠিক আছে, সো অ্যাটলিস্ট 2/3 শেয়ার হোল্ডার ডিস্টার্ব করতেছে, যাই হোক 2/3 শেয়ার হোল্ডারদের অ্যাটলিস্ট ভোট লাগবে তোমার, যদি তুমি কোন ধরনের মার্জারে যেতে চাও। ঠিক আছে, সো এখানে আরেকটা বিষয় নিয়ে বলা আছে যে অ্যাপ্রাইজাল রাইটের কথা, যে অ্যাপ্রাইজাল রাইট হলো যে একটা রাইট দেওয়া, যে তারা ওই অ্যাকোয়ারিং ফার্ম, অর্থাৎ ফার্ম এ এবং বি, এটার কথা স্লাইডে লেখা নাই, জাস্ট আমি বলে রাখতেছি, যে ফার্ম এ এবং বি, যে এ যে বি কে অ্যাকোয়ার করবে। ঠিক আছে, তো এখন বি এর শেয়ার হোল্ডারদেরকে একটা রাইট দেওয়া, যে তারা চাইলে ফার্ম এর শেয়ার ফেয়ার ভ্যালুতে কিনতে পারবে, এই ধরনের কিছু একটা, যে তোমার, সো এটাকে বলা হচ্ছে অ্যাপ্রাইজাল রাইট। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে তুমি যে বি ফার্মটাকে অ্যাকোয়ার করে নিতেছো, বি এর তো আর কোনো লিগ্যাল এক্সিস্টেন্স থাকবে না, তো বি এর শেয়ার হোল্ডারদেরকে একটা রাইট দেওয়া, যে তারা এর শেয়ার ফেয়ার ভ্যালুতে পারচেস করতে পারবে। তো এরকম একটা জিনিস হলো তোমার অ্যাপ্রাইজাল রাইটের কথা বলা আছে। তো মার্জার বলছি যে সবচেয়ে লেস কস্টলি ফর্ম অফ অ্যাকুইজিশন। এছাড়া হলো হ্যাঁ, দিয়ে শেয়ার হোল্ডারদের রাইট দেওয়া যেন এর শেয়ার গুলো হচ্ছে কি ফেয়ার প্রাইসে কিনতে পারে, এ বলতে কি নতুন মার্জ হওয়া কোম্পানিটা না? হ্যাঁ মার্জ হওয়া। ওকে। আর যেটা বলছিলাম, যে এটা হলো তোমার একটা ফ্রেন্ডলি ফর্ম অফ অ্যাকুইজিশন, যেটা মার্জার বা কনসলিডেশন। কিন্তু অ্যাকুইজিশন অফ স্টক এর ক্ষেত্রে সেটা হলো তোমার কাইন্ড অফ এ হস্টাইল টেক ওভার, যেখানে বিষয়টা হচ্ছে যে ম্যানেজমেন্টকে বাইপাস করা হয়। ঠিক আছে, সো এটার কথাও লেখা আছে, যে ম্যানেজমেন্টকে যে বাইপাস করা হয়, এই যে টার্গেট ম্যানেজার অফেন রেজিস্ট অ্যাকুইজিশন। ঠিক আছে, হ্যাঁ, তো এবং এটা কিন্তু কস্ট অফ অ্যাকুইজিশন স্টক হায়ার দ্যান দ্য কস্ট অফ মার্জার, যে বিষয়গুলো বলছিলাম এখানে বলা আছে। কারণ তোমার এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ফার্ম বি এর হয়তো শেয়ার প্রাইস, আমি আবার রিপিট করতেছি যেহেতু একটু আসেনি ইয়েটা, ফার্ম বি এর শেয়ার প্রাইস যেহেতু 24, ধরো 24 শেয়ার প্রাইস মার্কেটে, সো এখন যদি সে 30 টাকায় অফার করে ফার্ম বি এর শেয়ার হোল্ডারদেরকে, যে আমি 30 টাকা দিয়ে তোমার শেয়ারগুলো কিনে ফেলবো, এটাকে বলা হচ্ছে যে সে টেন্ডার অফার দিচ্ছে। হ্যাঁ, তো তখন ফার্ম বি এর শেয়ার হোল্ডাররা হয়তো বিক্রি করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এই কথাটা কেন আনলাম এখানে, সো আলটিমেটলি এই যে তোমার 6 টাকা করে এক্সট্রা দেওয়ার লাগতেছে, সো আলটিমেটলি তোমার ওই কস্টটা স্বাভাবিকভাবে এখানে একটু বেশি হবে তোমার, যেহেতু তুমি হস্টেল টেক ওভার করতে গেলে তখন শেয়ার হোল্ডারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা যেভাবেই নাও, তোমার আলটিমেটলি ওই কস্টটা বেশি যাচ্ছে। এই যে তোমার এখানে লেখা আছে যে টার্গেট ফার্মস ম্যানেজমেন্ট এন্ড বোর্ড অফ ডিরেক্টরস আর বাইপাসড।
ঠিক আছে, ওদেরকে বাইপাস করে ডাইরেক্ট তুমি শেয়ার হোল্ডারের মাধ্যমে তুমি ওই ফার্মটাকে টেক ওভার করতে চাচ্ছ। ঠিক আছে, সো আরেকটা ফর্ম অফ অ্যাকুইজিশনের কথা বলা আছে যে অ্যাকুইজিশন অফ অ্যাসেট। ঠিক আছে, সো এটা হলো যে যেই ফার্মটা আছে, যে ফার্ম বি এর সব, ঠিক আছে, কিনে নিলা। ঠিক আছে, অর্থাৎ ফার্ম বি এর নামেই পরিচালিত হবে, কিন্তু অ্যাসেট ওর কাইন্ড অফ হলো এরকম যে বিল্ডিং আরেকজনের থাকো তুমি। ঠিক আছে, তো ওরকম আর কি। হ্যাঁ, তো ওরকম আর কি, যে অ্যাসেট গুলা মালিক হয়ে যাচ্ছে কোম্পানি এ। ঠিক আছে, তো ওখান থেকে কোনো বেনিফিট হইলেও আলটিমেটলি মালিক এই কোম্পানি লাভ পাবে আর কি। সো আচ্ছা, তো এখানে অ্যাকুইজিশনে, তো এটা হলো তোমার অ্যাকুইজিশন নিয়ে, তিনটা টাইপ অফ অ্যাকুইজিশন নিয়ে বলছি। সো দেন হলো তোমার টেক ওভারে আরো দুটো ফর্ম আছে, যে প্রক্সি কন্টেস্ট এন্ড গোয়িং প্রাইভেট। ঠিক আছে, সো এই দুটো জিনিস নিয়ে হয়তো বা জানো যে প্রক্সি কন্টেস্টের ক্ষেত্রে যে বিষয়টা হয় সাধারণত, যে হয়তো যে চাচ্ছে হয়তো ফার্মের শেয়ার হোল্ডাররা সন্তুষ্ট না বোর্ড অফ ডিরেক্টরের উপর। ঠিক আছে, সো তারা হয়তো বোর্ড অফ ডিরেক্টরকে চেঞ্জ করতে চায়। তো সেক্ষেত্রে যে বিষয়টা করে যে তাদের প্রক্সি ভোটের মাধ্যমে তারা এই জিনিসটা করে, যে প্রক্সি হলো অন্য যে শেয়ার হোল্ডার আছে, তো তা মানে শেয়ার বোর্ড অফ ডিরেক্টরকে চেঞ্জ করতে গেলে তো একটা ভালো অংশ, মনে হয় শেয়ার হোল্ডারদের 2/3 নাকি কত অংশ জানি ভোট লাগে। ওই ভোট থাকলে তখন আলটিমেটলি তুমি শেয়ার হোল্ডারদেরকে, বোর্ড অফ ডিরেক্টরকে চেঞ্জ করতে পারবা। সো ওই পরিমাণ ভোট তো তাদের কাছে নাও থাকতে পারে। ঠিক আছে, মানে তারা হয়তো সংখ্যায় কম হতে পারে। সো এই জিনিসটা হলো যে প্রক্সি কন্টেস্টের মাধ্যমে করা হয়, অথবা যার কাছে হয়তো ওই শেয়ার আছে বা ভোটিং রাইট আছে, তারা হয়তো আবার ভোট দিতে ইচ্ছুক না, তারা শুধুমাত্র লাভ করতে আসছে, শেয়ারে ইনভেস্টমেন্ট করবে, ডিভিডেন্ড পাবে এবং কোনো এক সময় হয়তো বেচে দিবে। ঠিক আছে, সো আলটিমেটলি তাদের তো ভোটিং রাইট লাগতেছে না। তো তুমি কি করলা, যে এটা কেমনে করে এক্স্যাক্টলি মেকানিজম তো জানি না, বাট প্রক্সি কন্টেস্টটা হলো যে তোমার ওই ভোটিং রাইটটা, ঠিক আছে, সে ভোটিং রাইটটা একটা লিখিত দলিলের মাধ্যমে নিয়ে নেওয়া। ঠিক আছে, যে অন্যদের ভোটিং রাইটটা। সো এভাবে করে তোমার দেখা যাচ্ছে যে অন্য শেয়ার হোল্ডারদের, সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে একটা লার্জ ভোটিং রাইট যখন তারা নিতে পারতেছে, তখন সেটার মাধ্যমে তারা বোর্ড অফ ডিরেক্টরকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, সো এটা হলো তোমার বেসিক্যালি প্রক্সি কন্টেস্ট। এটা হতে পারে যদি বোর্ড অফ ডিরেক্টরের উপর অসন্তোষ থাকে কারেন্ট শেয়ার হোল্ডার্সরা। ঠিক আছে, তখন তারা প্রক্সি কন্টেস্ট এর মাধ্যমে এটা চেঞ্জ করতে পারে। দেন হলো তোমার একটা আছে যে গোয়িং প্রাইভেট, এটাও ওয়ান ফর্ম অফ টেক ওভার। সো এই ক্ষেত্রে বিষয়টা হলো যে তোমার ওই যে, এটা তো কমন এক্সাম্পল সবাই জানো, আর আমি তো খুব বেশি খবর রাখি না নিউজ টিউজের, এর কারণে আমি যে অনেক এক্সাম্পল দিতে পারবো এটা যাই বলতেছি না, বাট যেটা শুনছি বা ক্লাসে ওই কথাই বলছে, যে ওই যে যেমন ইলন মাস্ক যে টুইটারকে অ্যাকোয়ার করছে, প্রাইভেট করে নিয়ে গেছে। সো অনেকটা ওইরকম আর কি। তো প্রাইভেট অর্থাৎ একটা পাবলিক ফার্মকে অ্যাকোয়ার করে তোমার এটাকে প্রাইভেটে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা তো সাধারণত যেটা করা হয় লেভারেজ বাই আউট করা হয়। ঠিক আছে, সো লেভারেজ বাই আউট হলো যে একটা দেখা যাচ্ছে যে বড় অ্যামাউন্টের লোন নিয়ে সেটা দিয়ে দেখা যাচ্ছে ওই টাকাটা দিয়ে দেখা যাচ্ছে সে কোম্পানিটাকে অ্যাকোয়ার করতেছে। ঠিক আছে, অ্যাকোয়ার করে এটাকে প্রাইভেটে নিয়ে যাচ্ছে। তো প্রাইভেটে তো রেস্ট্রিকশন জানো যে 50 জনের বেশি শেয়ার হোল্ডার হতে পারবে না, এরকম আরো বেশ কিছু ইয়ে আছে। সো পাবলিকের মতো তো না অবশ্যই। তো এটা হলো তোমার গোয়িং প্রাইভেটের বিষয়টা বলা আছে। তো আচ্ছা, অ্যাকুইজিশন কি কি ধরনের হতে পারে? ঠিক আছে, ওটা তো তোমার ছিল যে তোমার ফর্ম অফ অ্যাকুইজিশন, আর এটা হলো তোমার মানে অ্যাকুইজিশনের তিনটা টাইপ হইতে পারে, যে কি কি ধরনের ওভারঅল। যে হরিজন্টাল অ্যাকুইজিশন হলো তোমার সেম ইন্ডাস্ট্রির দুইটা কোম্পানির মধ্যে, যে ধরো, হ্যাঁ বলো। আচ্ছা, তুমি অ্যাকুইজিশন অফ স্টকটা আবার একটু বলবা? আমি না ওটা একটু মিস আউট করে ফেলছি, মানে অ্যাকুইজিশন অফ স্টক একটু আবার এক লাইনে বললেই কি? হবে। হ্যাঁ অ্যাকুইজিশন অফ স্টক, হ্যাঁ, এটা এক লাইনে একটু বুঝাই বললেই হবে। অ্যাকুইজিশন অফ স্টকটা হলো যেই ফার্মটাকে তুমি নিতে চাচ্ছ, ওই ফার্মের বেসিক্যালি ডাইরেক্ট না নিয়ে ওই ফার্মের শেয়ারগুলো নিয়ে নেওয়া, শেয়ারগুলো কিনে নেওয়া। কিন্তু ওই কোম্পানি এতগুলো শেয়ার একসাথে কেনার উপায়টা হলো এটা, যে যেমন ফার্ম এ চাচ্ছে ফার্ম বি কে কিনতে, সো ফার্ম বি, ওর একটা ওয়ে হলো যে ফার্ম বি এর শেয়ার সবগুলা কিনে ফেলা। সো এটা একটা ওয়ে হলো যে ফার্ম বি এর যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে একটা টেন্ডার অফার করা। ঠিক আছে, এই অফারটা হলো এরকম, ধরো শেয়ারের মার্কেট প্রাইস বাজারে 20 টাকা, তো তাদেরকে বলতেছে যে আমি 25 টাকা দিব। ঠিক আছে, ফার্ম এ বলতেছে ফার্ম বি এর শেয়ার হোল্ডারকে আমি 25 টাকা দিব যদি তোমরা তোমাদের শেয়ার গুলা বিক্রি করে দাও আমার কাছে। তো শেয়ার গুলা যখন সে বিক্রি করে দিবে, তো অটোমেটিকলি ফার্ম বি কে অ্যাকোয়ার করে ফেলতেছে স্টকের মাধ্যমে। বুঝতে পারছো? কারণ দেখা যাচ্ছে যে সবগুলা শেয়ার বা বেশিরভাগ শেয়ারের মালিক সে। তো তখন দেখা যাচ্ছে যে কোনো ডিসিশন ফার্ম বি এর যে কোনো ডিসিশন ফার্ম এ নিতে পারতেছে, কারণ তো ভোটিং পাওয়ার তো সব তার কাছে চলে আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? শুধু ভোটিং এর হ্যাঁ, বিষয় না, মানে সে তো চাইলে, হ্যাঁ বুঝতে পারছি ওভারঅল কনসেপ্টটা বুঝতে পারছি। এটাই হলো অ্যাকুইজিশন অফ স্টক। ঠিক আছে।
তো এটার কস্টটা একটু হাই পার্সপেক্টিভে, তোমার একটা প্রিমিয়াম দিয়ে কেনার লাগতেছে। তো হরিজন্টাল অ্যাকুইজিশনের কথা বলতেছিলাম, যেটা হলো তোমার সেম ইন্ডাস্ট্রির মধ্যে তুমি আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিলা, তো সেটা হলো তোমার হরিজন্টাল অ্যাকুইজিশন। ঠিক আছে, অর্থাৎ টেলিকম ইন্ডাস্ট্রির একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিলা, অথবা তুমি হয়তো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আসো, তোমার গার্মেন্টসের যে ইন্ডাস্ট্রি আছে, অথবা যেটা আছে তোমার ওষুধের যে ইন্ডাস্ট্রি আছে, তো একই ইন্ডাস্ট্রি তুমি অন্য একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিচ্ছ, তো দুইটা কোম্পানির মধ্যে যখন হচ্ছে এরকম, তখন সেটা হচ্ছে হরিজন্টাল অ্যাকুইজিশন। ভার্টিক্যাল অ্যাকুইজিশন হলো যে সাপ্লাই চেইন একটা যে প্রসেস আছে, সেই প্রসেসের যখন এটা ফরওয়ার্ড হতে পারে বা ব্যাকওয়ার্ড অ্যাকুইজিশন হতে পারে, বা এটাকে ইন্টিগ্রেশনও বলে অনেক সময়। তো তোমার হলো ওই তোমার অ্যাকুইজিশনটা হলো যে ভার্টিক্যাল অ্যাকুইজিশন হচ্ছে যে সাপ্লাই চেইন যে প্রসেস, যে কেউ হয়তো র ম্যাটেরিয়াল বানাইতেছে, ওই র ম্যাটেরিয়ালটা মানে সে হয়তো কোনো একটা আইটেম সংগ্রহ করে একটা জিনিস প্রডিউস করতেছে, সেই জিনিসটা যে জিনিসটা প্রডিউস করতেছে সেটা আবার হয়তো আরেকটা ইন্ডাস্ট্রি বা আরেকটা কোম্পানির জন্য সেটা র ম্যাটেরিয়াল, সেটা দিয়ে সে হয়তো অন্য কিছু প্রডিউস করতেছে। সো এরকম দুটা কোম্পানি যদি, ওই যে যেমন বলছিল যেটা কটন ইন্ডাস্ট্রির কথা বলছিল, আর মনে হয় কাপড়ের ইন্ডাস্ট্রি, সো কটন, এরা যদি দুইজনে মানে কটন ধরো, কাপড় ইন্ডাস্ট্রি ধরো, কটনের ইন্ডাস্ট্রি বলতেছি, কটনের একটা কোম্পানিকে তোমার অ্যাকোয়ার করে নিল, তাহলে দেখা যাচ্ছে এটা হলো ভার্টিক্যাল ফর্ম অফ অ্যাকুইজিশন। আর কনগ্লোমারেট অ্যাকুইজিশন যেটা, সেটা হলো সম্পূর্ণ আনরিলেটেড দুইটা পার্টি যদি অ্যাকুইজিশন হয়। ঠিক আছে, আর প্রথম ভিডিওতে বলছিলাম, এই ভিডিওতে হয়তো বলা হয়নি, যে তোমার ওই যে ফার্মটা অ্যাকোয়ার করে, তো সেই ফার্মকে অ্যাকোয়ারিং ফার্ম বলে, এবং যাকে অ্যাকোয়ার করতেছে তাকে বলে অ্যাকোয়ার্ড ফার্ম, এবং যে ফার্মটা অ্যাকোয়ার করে তাকে বিডিং ফার্মও বলা হয়। আর যাকে অ্যাকোয়ার করতেছে তাকে তুমি টার্গেট ফার্মও বলতে পারো, অর্থাৎ টার্গেট ফার্ম অথবা অ্যাকোয়ার্ড ফার্ম বলতে পারো। যে অ্যাকোয়ার করতেছে তাকে অ্যাকোয়ারিং ফার্ম অথবা বিডিং ফার্মও বলতে পারো। আচ্ছা, সাইনার্জি বিষয়টা আসি। তো এখান থেকে ইম্পর্টেন্ট টপিক মোটামুটি শুরু হয়েছে। সাইনার্জিটা হলো তোমার একটা ভ্যালু এডিশন, যেটা দুটা ফার্ম মার্জ হওয়ার মাধ্যমে হয়েছে। ঠিক আছে, অর্থাৎ দুটা ফার্ম মার্জ হওয়ার মাধ্যমে এমন কোনো বেনিফিট অ্যাড করতে পারতেছে যেই বেনিফিটের ফলে তাদের ওভারঅল ক্যাশ ফ্লো বাড়তেছে। ঠিক আছে, অর্থাৎ ফার্ম এর, যেমন বললাম যে ফার্ম এর ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন ধরো 50 মিলিয়ন ছিল, এবং ফার্ম বি এর ভ্যালুয়েশন ছিল 20 মিলিয়ন, কিন্তু দুইটা মার্জ হওয়ার পর ভ্যালুয়েশন দেখা গেছে 80 মিলিয়ন হয়ে গেছে। তো কেন হয়েছে? হয়তো কোনো একটা এক্সট্রা অ্যাডিশনাল বেনিফিট বা অ্যাডিশনাল ক্যাশ ফ্লো তারা জেনারেট করতে পারতেছে যখন এটা দুইটা ফার্ম একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যেমন ধরো আমি যে ভার্টিক্যাল অ্যাকুইজিশন বলতেছি, তো ভার্টিক্যাল অ্যাকুইজিশনের ক্ষেত্রে যেটা বললাম যে তোমার একটা ফার্মের ফিনিশড গুড হয়তো আরেকটা ফার্মের র ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এই দুইটা ফার্ম যখন অ্যাকোয়ার হয়ে মানে মার্জ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে বিষয়টা হচ্ছে তোমার, যে সে আলটিমেটলি র ম্যাটেরিয়াল হয়তো কম কস্টে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হয়তো অনেক বিভিন্ন ফর্ম অফ সেভিং হতে পারে, হয়তো তার কিছু মেশিন এক্সেস ছিল, দেখা যাচ্ছে আরেকটা ফার্মে তো আছেই, তাহলে সেটাতে সে ইউজুয়ালি ওটা ইজিলি সেটা ইউজ করতে পারতেছে। ঠিক আছে, অথবা সে মার্কেট পাওয়ার পেয়ে যাচ্ছে অনেক। সো সাইনার্জি হলো যেটা বলা হচ্ছে যে দুইটা ফার্মের ইন্ডিভিজুয়াল ভ্যালু যোগ করার পর, মানে ফার্মের কম্বাইন যে ভ্যালু, মানে মার্জ হওয়ার পর ফার্মের যে কম্বাইন যে ভ্যালু, সেই ভ্যালুটা যদি মার্জ হওয়ার আগের দুইটা ফার্মের ইন্ডিভিজুয়াল ভ্যালুর যোগফলের চেয়ে বেশি হয়, তাহলে যত বেশি সেটাই হলো তোমার সাইনার্জি। ঠিক আছে, সো সাইনার্জি অন্যভাবেও বের করা যায়, সেটা হলো তোমার ফিউচার যে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আছে, এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো আছে, মানে ইনক্রিজড ক্যাশ ইনফ্লো, সেটাকে ডিসকাউন্ট করে। ঠিক আছে, অর্থাৎ হলো যে দেখা যাচ্ছে যে আগে ফার্মে যেই ক্যাশ ফ্লো জেনারেট হইতো, যে দুইটা ফার্ম মার্জ হওয়ার পর এখন প্রতি ইয়ারে অ্যাডিশনাল 1 লাখ টাকা করে ক্যাশ ফ্লো বলেই দিচ্ছে কোশ্চেনে, যে অ্যাডিশনাল 1 লাখ টাকা করে মার্জ হওয়ার পরে অ্যাডিশনাল 1 লাখ টাকা করে ক্যাশ ফ্লো জেনারেট করতে পারতেছে। তাহলে এই যে প্রত্যেক বছর 1 লাখ করে ক্যাশ ফ্লো জেনারেট করতেছে, তাহলে এটা তো সাইনার্জি বোঝা যাচ্ছে। তো এটার মানে যদি ভ্যালুটা বের করতে হয়, সাইনার্জির ভ্যালুটা, তাহলে আমার কি করতে হবে? প্রত্যেক বছর যেহেতু 1 লাখ করে আসতেছে, এটা একটা পারপেচুয়াল ক্যাশ ফ্লো। সেই 1 লাখকে আমি যদি মানে 1 লাখকে আমি যদি আমার ডিসকাউন্টিং রেট কোশ্চেনে যেটা দেওয়া আছে, যেটাই দেওয়া থাকে, তো সেটা দিয়ে যখন আমি ডিসকাউন্টিং করব, তখন কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমার প্রেজেন্ট ভ্যালু অফ সাইনার্জি বা সাইনার্জির ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এটা আরেকটা ওয়ে, যদি তোমাকে ডাইরেক্ট ক্যাশ ফ্লো ভাবে বলে দেয়, তো সেটা দিয়ে তুমি সাইনার্জি বের করতে পারতেছো। ধরো 0.9%, মানে 9% বলা আছে ধরো। সো আচ্ছা, এই সাইনার্জিটা আসতেছে কোত্থেকে সেটা নিয়ে বলা আছে, যে সোর্সেস অফ সাইনার্জি। ঠিক আছে, সাইনার্জিটা আসতেছে কেমনে, কোত্থেকে? তো এখানে 4টা সোর্সেস নিয়ে বলা আছে: রেভিনিউ এনহ্যান্সমেন্ট, কস্ট রিডাকশন, ট্যাক্স গেইন,
আরেকটা বলা আছে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। সো রেভিনিউ এনহ্যান্স মানে সাইনার্জিটা কেন হচ্ছে যে দুটা ফার্ম একসাথে হওয়ার পর দেখা যাচ্ছে টোটাল ক্যাশ ফ্লো ইন্ডিভিজুয়াল ক্যাশ ফ্লোর যোগফলের চেয়ে বেশি হচ্ছে। সো কেন হচ্ছে? হ্যাঁ, সেটা হতে পারে রেভিনিউ বাড়ার কারণে, কোনো কারণে রেভিনিউ বাড়তেছে দুটা ফার্ম একসাথে হইলেই, ঠিক আছে। তো রেভিনিউ এনহ্যান্সমেন্ট কি কি কারণে হতে পারে? সেটা মার্কেটিং গেইন, দেখা যাচ্ছে তারা আরো বেটার মার্কেটিং করতে পারতেছে। আগে হয়তো তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক উইক ছিল, ধরো তাদের প্রোডাক্ট ভালো ছিল কিন্তু তাদের প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন ভালো ছিল না, সব জায়গায় পাওয়া যেত না, সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। এখন দেখা গেছে যে দুটা ফার্ম একসাথে হওয়ার ফলে দেখা যাচ্ছে একটা ফার্মে হয়তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ভালো ছিল না, একটা ফার্মে হয়তো ভালো, বা দুটা মিলে হয়তো এখন একসাথে ভালো ডিস্ট্রিবিউশন করতে পারতেছে, ঠিক আছে। সো ওভারঅল দেখা যাচ্ছে কোনো ফর্ম অফ মার্কেটিং গেইন করতে পারতেছে, যার ফলে তাদের রেভিনিউ বাড়তেছে, অথবা অন্য কোনো ধরনের স্ট্র্যাটেজিক বেনিফিট তারা পেতে পারে, ঠিক আছে। যে কোনো ধরনের স্ট্র্যাটেজিক টেকনোলজিক্যাল বেনিফিট হতে পারে, যেটার কারণে তাদের হয়তো সুবিধা পাচ্ছে দুইটা ফার্ম একসাথে হওয়ার ফলে। আর মার্কেট অথবা মনোপলি পাওয়ার, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে যেসব বিশেষ করে যেসব ইন্ডাস্ট্রি অলিগোপলি ইন্ডাস্ট্রি, ওটা দিয়ে তুমি আরো মানে আরো ইজিলি বুঝতে পারবো ওগুলোর এক্সাম্পল দিয়ে। যেমন টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প কয়েকটা ইন্ডাস্ট্রিরই ডমিনেশন বেশি। সো তুমি যদি ওই দেখা যাচ্ছে যদি মনে করো মার্কেটের তিনটা যে বড় যে তোমার জিপি, বাংলা লিঙ্ক, রবি, এরা যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে মার্কেটের মোস্ট অফ দা শেয়ার তাদের কাছে চলে আসতেছে, এমনি তাদের মার্কেট শেয়ার বেশি, তারপর তো একসাথে হইলে তো তখন দেখা যাচ্ছে তারা ওই মনোপলি প্রফিট করতে পারবে, ঠিক আছে। তো তারা ইচ্ছা করলে দামটাকে তাদের ইচ্ছা মতো করে কন্ট্রোল করতে পারবে। যদিও এখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে, সাধারণত সরকার যে কোনো দেশের গভর্নমেন্ট চেষ্টা করে মনোপলির এগেনস্টে কাজ করার, যে কোনো ফর্ম অফ মনোপলি যাতে না হতে পারে, বাট তাও একটা বেনিফিট পেতে পারে যদি তোমার মার্কেট শেয়ার বেশি থাকে। সো এটার ফলে তোমার রেভিনিউ বাড়তে পারে, রেভিনিউ বাড়লে মানে তোমার ক্যাশ ফ্লো বাড়বে। আর একটা হলো যে কিভাবে হতে পারে সাইনার্জি, কস্ট রিডাকশনের কারণে হতে পারে, ইকোনমিক্স অফ স্কেল। দুটা ফার্ম একসাথে স্বাভাবিকভাবে এখন আরো লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাকশন হবে যখন দুটা ফার্ম একসাথে প্রডিউস করবে। সো দেখা যাচ্ছে যে একসাথে দুটা ফার্ম র ম্যাটেরিয়াল একটা সিঙ্গেল জায়গা থেকে অর্ডার করবে। আগে হয়তো দুইজন যেহেতু আলাদা ফার্ম ছিল আলাদা আলাদা জায়গা থেকে অর্ডার করতো, এখন দুইজন এক জায়গা থেকে অর্ডার করবে বেশি অ্যামাউন্টে। তো দেখা যাচ্ছে কি তো তারা হয়তো একটা প্রাইস বেনিফিট পাবে, কম দামে কিনতে পারবে। সো এরকম প্রোডাকশনের ক্ষেত্রেও কম দামে প্রডিউস করতে পারবে। সো ইকোনমিক্স অফ স্কেল থাকতেছে। ইকোনমিক্স অফ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, এটা তো আমি অলরেডি কাইন্ড অফ এক্সপ্লেইন করে ফেলছি, যে সাপ্লাইং ফার্মের সাথে যদি তুমি তোমার ফার্ম যদি একসাথে হয়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে কস্টটা কমে যাচ্ছে, সে র ম্যাটেরিয়াল কম দামে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো টেকনোলজি ট্রান্সফার, সো এগুলাও নিজে পড়ে নি ওই টাইপেরই আর কি। সো যেমন তারপর টেকনোলজি ট্রান্সফার, কমপ্লিমেন্টারি রিসোর্সেস, এলিমিনেশন অফ ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেখা যাচ্ছে দুটা ফার্ম একসাথে হয়ে গেলে দেখা যাচ্ছে হয়তো তোমার ম্যানেজমেন্টের সবাইকে হয়তো রাখতে হইতেছে না, আলটিমেটলি দেখা যাচ্ছে হয়তো তোমার ওই ইনএফিশিয়েন্ট যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে সরায়া, এখন ফার্মের সাইজও যেহেতু লার্জ হয়ে গেছে আরো এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট প্রয়োজন হবে তোমার, হয়তো ইনএফিশিয়েন্ট ম্যানেজারদের এরকে তুমি সরাই দিবা, ঠিক আছে। তারপর হলো তোমার ট্যাক্স গেইনের কথা বলা আছে। ট্যাক্স গেইনের বিষয়টা আমি একটু শর্টে যদি চারটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। সো স্টেপ আছে বলা আছে, স্টেপ 2 বলা আছে। দুটো ফার্ম আছে, ফার্ম এ এবং ফার্ম বি। হ্যাঁ, দুই ধরনের স্টেপ 1 স্টেপ 2 কি, ধরো স্টেপ 1 হলো রিসেশন, স্টেপ 2 হলো স্টেপ 2 ধরো মানে এটাকে কি বলবো, রিসেশনের উল্টা কি, আমার নামই খেয়াল আসতেছে না। মানে একটা হলো ফার্ম ভালো অবস্থায় আছে, একটা হলো রিসেশন অবস্থায় আছে, ঠিক আছে। ফার্ম না, সিচুয়েশন কথা বলতেছি। কি বললা? প্রোগ্রেশন। প্রোগ্রেশন তো এটা মাথায় আসছে, বাট প্রোগ্রেশন অ্যাকচুয়াল ওয়ার্ড না, একটা ওয়ার্ড আছে কি জানি মাথায় আসতেছে না। বুম লেখে, হ্যাঁ। তো বুম লেখে, রিসেশন লেখে, ঠিক আছে। তো ধর বুম রিসেশন দুই ধরনের সিচুয়েশন। এখন একটা ফার্ম হয়তো মার্কেটের সাথে বেটা পজিটিভ, একটা হয়তো বেটা নেগেটিভ, ঠিক আছে। অর্থাৎ একটা ফার্ম হয়তো রিসেশনে মানে একটা সাইক্লিক্যাল, একটা প্রো সাইক্লিক্যাল কাইন্ড অফ, ঠিক আছে। একটা ফার্ম হয়তো যে বুমের সময় ভালো করে, একটা ফার্ম হয়তো রিসেশনের সময় ভালো করে। দেখছো না, যেমন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি গুলা দেখা যাচ্ছে যে তোমার করোনার সময় আরো তাদের প্রফিট আরো বাইরে গেছে কাইন্ড অফ, ঠিক আছে, বা যারা মাস প্রডিউস করতো তাদের। সো যেটাই বলো আর কি, মেইন কথা হলো এখন দুটা সিচুয়েশন। তো ধরো একটা সিচুয়েশন ফার্ম এ দেখা যাচ্ছে যে সিচুয়েশন 1 এ তাদের প্রফিট ভালো হচ্ছে, সিচুয়েশন 2 তে তাদের লস হচ্ছে। আবার ফার্ম বি এ দেখা যাচ্ছে সিচুয়েশন 2 এ প্রফিট ভালো হচ্ছে, 1 এ তাদের লস হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে ট্যাক্সের পার্সেন্টেজ হলো 34%, ঠিক আছে। তো মার্জ করার ফলে যেটা হবে তার একটা ট্যাক্স বেনিফিট নিতে পারবে, ঠিক আছে।
কেমনে সেই বিষয়টা আমি বুঝাচ্ছি। ধরো ফার্ম এ কে ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, মার্জ হওয়ার আগে ফার্ম এ, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে যদি সিচুয়েশন ভালো হয় তাহলে দেখা যাচ্ছে 200 থেকে 34% ট্যাক্স 68, ঠিক আছে, বাদ দিলে 132 থাকতেছে, ঠিক আছে, তোমার নেট ইনকাম। আর যদি তোমার সিচুয়েশন খারাপ হয় তাহলে তখন তার ইনকাম কম থাকতেছে, সেখান থেকে তো মানে লস যেহেতু হচ্ছে আর ট্যাক্স তো দেওয়া লাগতেছে না, 132 আর এখানে 100, নেগেটিভ 100, ঠিক আছে? তো এটাকে তুমি ধরো দুটার চান্সেস 50% দিয়ে গুণ করে যোগ করেও দেখতে পারো যে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কত আসে, বা ওভাবে দেখা দরকার নেই, অন্যভাবে চিন্তা করতে পারো যে তোমার ট্যাক্স দেওয়া লাগতেছে কত, 68 টাকা ট্যাক্স দেওয়া লাগতেছে। আমি অন্যভাবে বুঝাই, সমস্যা নেই, 68 টাকা ট্যাক্স দেওয়া লাগতেছে, ঠিক আছে, ফার্ম এর দুটা স্টেট দুটা সিচুয়েশন মিলায়া। এখন ফার্ম বি এর কনসিডার করো, ফার্ম বি এর কি হচ্ছে যে ফার্ম বি এ দেখা যাচ্ছে সিচুয়েশন 1, অর্থাৎ যখন ধরো ইকোনমি যখন ভালো থাকতেছে তখন তার তার অবস্থা উল্টা, তখন দেখা যাচ্ছে তার হয়তো ব্যবসা বিজনেসটা এরকম কিছু, তার তখন বিজনেসটা হয়তো লস হচ্ছে, ঠিক আছে? তো তখন যেহেতু লস হচ্ছে ট্যাক্স দেওয়া লাগতেছে না, যখন লাভ হচ্ছে তখন দেখা যাচ্ছে সেখান থেকে ট্যাক্স দিচ্ছে, তারও 34% ট্যাক্স, 68 সেম পরিমাণ লাভ হচ্ছে ধরলাম, হিসেব করছে আর কি মিলায়, তো তোমার 68 টাকা ট্যাক্স দিচ্ছে। তো এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে দুটা ফার্ম মার্জ হওয়ার পর যে বিষয়টা হচ্ছে 68 প্লাস 68 কত হয়, তোমার এটা হবে 136 হবে, কিন্তু দুটা ফার্ম মার্জ হওয়ার পর তোমার 34 প্লাস 34 68 ট্যাক্স দেওয়া লাগতেছে, 136 না, ঠিক আছে? সো এখানে একটা বিষয় হচ্ছে যে তোমার ট্যাক্স কম দেওয়া লাগতেছে, একটা ট্যাক্স গেইন পাচ্ছ, এটা কেন হচ্ছে? কারণটা এটা হচ্ছে যে তোমার তো লসের উপর ট্যাক্স দেওয়া লাগে না, তাই না? হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে কোনো একটা সিচুয়েশনকে কনসিডার করো, যে কোনো একটা সিচুয়েশন ধরো এখন ইকোনমি ভালো অবস্থায় আছে, সো ইকোনমি যখন ভালো অবস্থায় থাকতেছে তখন দেখা যাচ্ছে ফার্ম এর লাভ হচ্ছে, ফার্ম বি এর লস হচ্ছে, ঠিক আছে? সো ফার্ম বি এর যে লস হচ্ছে, এই যে ফার্ম এর লাভ হচ্ছে 200, ফার্ম বি এর লস হচ্ছে 100, ঠিক আছে? সো এই লাভ থেকে এই লসটা বাদ দিয়ে রিমেনিং এমন কত থাকে, এই 100, 200 থেকে 100 বাদ দাও, ঠিক আছে? মানে তুমি মার্চ ফার্মের ক্যাশ ফ্লো কেমনে বের করবা, এই 100 কেমনে বের করবা, এই 100 তো বের করবা এই 100 এবং এই 100, অর্থাৎ ফার্ম এর স্টেট 1 তুমি, অর্থাৎ ইকোনমি যখন ভালো থাকে এবি এবি ফার্মের সিচুয়েশন 1 এর ক্যাশ ফ্লোটা কেমনে বের করতেছো, যে বি ফার্মের সিচুয়েশন 1 এর ক্যাশ ফ্লো প্লাস এ ফার্মের সিচুয়েশন 1 এর ক্যাশ ফ্লো, তাহলে 200 এবং মাইনাস 100 যোগ করলে 100 থাকতেছে, ঠিক আছে? অর্থাৎ একটার এই লসটা তুমি এই লাভ থেকে বিয়োগ দিতে পারতেছো, বিয়োগ দিয়ে তোমার ইনকামটা কম আসতেছে, ফলে ট্যাক্সটা কম দেওয়া লাগতেছে, ঠিক আছে? মানে ইনকামটা কম শো করতেছে এখানে, ঠিক আছে, যেহেতু একটা লাভ থেকে একটা লস বাদ দিতেছো, তো সেখান থেকে তোমার ট্যাক্স কম দেওয়া লাগতেছে এর কারণে, ঠিক আছে? সো এই যে ট্যাক্সের বেনিফিটটা পাচ্ছ, একই অবস্থা এখানে হলো তার উল্টা সিচুয়েশন, স্টেট 2টা যদি দেখো -100 প্লাস 200, তো এখানে হচ্ছে এখানেও 100 হয়ে যাচ্ছে, 100 এর উপর 34, তো তোমার দুটা সিচুয়েশন মিলায়ও যদি হিসাব করো, তোমার মানে দুটাকে ধরো 50% প্রবাবিলিটিতে হিসাব করো, তাহলে তোমার 34% ট্যাক্স আসতেছে, মানে 34 ট্যাক্স আসতেছে। তো এক্ষেত্রেও তোমার 60, এখানে যদি হিসাব করো তোমার 68 প্লাস 68 বা দুটাকে 50% দিয়ে যোগ করলে 68 টাকা ট্যাক্স আসতেছে, ঠিক আছে? সো তোমার কিন্তু মার্চ ফার্মে ট্যাক্স কম লাগতেছে, কারণ হলো ওই যে লসটাকে তুমি অফসেট করতে পারতেছো লাভের এগেইনস্টে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিচুয়েশন তো দুটো একসাথে হচ্ছে না, যখন তোমার মার্চ হওয়ার আগে দেখা যাচ্ছে যখন সিচুয়েশন খারাপ তখন তো লসই, ঠিক আছে, এটাকে কোনো লাভের এগেইনস্টে তুমি অফসেট করতে পারতেছো না, ঠিক আছে? দুটো একসাথে হওয়ার ফলে দেখা যাচ্ছে একই সিচুয়েশনে অন্য ফার্ম হয়তো লাভ করতেছে, অন্য একটা ডিভিশন, ঠিক আছে, যখন একসাথে হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এই ফার্ম হয়তো একটা ডিভিশন, এই ফার্ম হয়তো একটা ডিভিশনে আছে, সো একটা ফার্ম হয়তো লসে আছে কিন্তু একটা ফার্ম লাভে আছে, সো ওই কম্বাইন যে হিসাবটা তুমি ওই লাভ থেকে লস বাদ দিয়ে তখন তুমি দেখা যাচ্ছে যে টোটাল রিমেইনিং অ্যামাউন্টের উপর ট্যাক্স দেওয়া লাগতেছে, এর কারণে ট্যাক্সটা কম দেওয়া লাগতেছে, সো এইটা হলো ট্যাক্স গেইন। সো এইটার ফলেও তোমার সাইনার্জি হচ্ছে, ঠিক আছে? সো এটাও ওয়ান ফর্ম অফ তোমার বেনিফিট অ্যাড করতেছে, দ্য ইউজ অফ আনইউজড ডেট ক্যাপাসিটি, ইউজ অফ সারপ্লাস ফান্ড, আর দুটো পয়েন্ট এখানে বলা আছে তোমার। তো এই যে এক নাম্বার পয়েন্টটা বলছি যে ট্যাক্স লসের বিষয়টা বলছি, দেন হলো তোমার যে আনইউজড ডেট ক্যাপাসিটির ব্যাপারে বলা আছে,
এটা বিষয় হলো, এটার কথা খেয়াল আসছে। এটা হলো যে তোমার ট্যাক্স, মানে তুমি যদি ডেট বেশি নাও তখন তো একটা ট্যাক্স বেনিফিট পাও, এটা তো আগেই আমরা পড়ছি চ্যাপ্টার 17-এ। ওই বেশি লেবারেজ নিলে বেশি ট্যাক্স বেনিফিট পাচ্ছ, একটা গ্রেটার ট্যাক্স শিল পাচ্ছ। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কোনো ফার্মের অবস্থা এরকম যে তারা হয়তো বেশি ট্যাক্স নিতে পারবে না, বেশি ডেট নিতে পারবে না। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে তার হয়তো রিস্ক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তো এইটা যদি আমি হাইলাইট দিয়ে দেখি, যেসব ফার্ম অনেক হাই রিস্কি ফার্ম, সে দেখা যাচ্ছে সে বেশি বড় করতে পারবে না, কিন্তু লো রিস্ক ফার্ম বেশি বড় করতে পারবে। ঠিক আছে, তো এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যখন মার্জ করতেছো তখন দেখা যাচ্ছে হয়তো তুমি আরো বেশি ট্যাক্স নেওয়ার, ওই মানে তোমার ট্যাক্স না, ট্যাক্স বলতেছে আরো বেশি ডেট নেওয়ার, তোমার ডেট নেওয়ার যে ক্যাপাসিটিটা সেটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে হয়তো যদি কোনো কারণে একটা ফার্ম তোমার ইয়েও হয়, মানে রিস্ক বেশিও হয়, একটা ফার্ম হয়তো কম রিস্কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো তুমি ওই ফার্মটাতে বেশি করে ডেট নিয়ে, যে ফার্মে তোমার রিস্কি কম সেই পোর্শনটাতে ডেট কম নিলা। ঠিক আছে, তো মানে যখন দুটো ফার্ম একসাথে মার্জ হয়ে যাচ্ছে তো ওইভাবে তুমি করতে পারতেছো। তো আলটিমেটলি তোমার যে আনইউজড একটা ডেট ক্যাপাসিটি আছে, তুমি সেটা ইউজ করে তোমার ট্যাক্স যে গেইনটা বা বেনিফিটটা সেটা বাড়াইতে পারতেছো। ইনক্রিজ ডেট ক্যাপাসিটির ব্যাপারে কি জানি বলা আছে, আমি বলিনি মনে হয়। সেটা আমি দেখবো, একটু পরে বলবো, সমস্যা নেই। আর আরো ইম্পর্টেন্ট টপিক আছে, ওগুলা দেখাবো। আচ্ছা, রিডিউস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট নিয়ে একটু বলি। রিডিউস ক্যাপিটাল রিকোয়ারমেন্টে যেটা বলা আছে, এটা হলো যে তোমার তো বিভিন্ন ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে। ধরো মেশিন, ঠিক আছে, দুটা একই টাইপের ফার্ম মার্জ হয়েছে। ঠিক আছে, এখন একটা ফার্মের কাছে অলরেডি মেশিন আছে, অনেক সফিস্টিকেটেড আধুনিক মেশিন আছে, আরেকটার কাছে হয়তো, ধরো একটা কাছে একদম লেটেস্ট মেশিন, আরেকটা ফার্মের কাছে যে মেশিনটা ছিল সেটা হয়তো একদম লেটেস্ট না, বাট সেটাও চলে। ঠিক আছে, এখন দুটো তো আর লাগতেছে না, তো দেখা যাচ্ছে যে একটাতেই হয়ে যাচ্ছে, তো আরেকটা তো রাখার লাগতেছে না, স্বাভাবিকভাবে সেটা বিক্রি করে দিতে পারবে। সো এরকম আর কি, অথবা দুটাই যদি একসাথে ইউজ করে তাহলে দুটো দিয়ে এখন আরো বেশি আকারে প্রোডাকশন করতে পারবে। ঠিক আছে, সো তো এখানে যেহেতু রিডিউস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বুঝাচ্ছে, মেন কথা হলো তোমার এখন আগে যে পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা লাগতো সেই পরিমাণ লাগবে না। ঠিক আছে, সেটা ফিক্সড ক্যাপিটালে হোক বা ওয়ার্কিং ক্যাপিটালে হোক, এটা শুধুমাত্র যে ওই মেশিনের ক্ষেত্রে হবে সেরকম না। যেমন একটা এখানে বলছে যে হয়তো দুটা ফার্মের দুইটা আলাদা হেডকোয়ার্টার ছিল। ঠিক আছে, কিন্তু এখন যখন একসাথে হয়ে একটা ফার্ম হয়ে যাবে তখন কিন্তু হেডকোয়ার্টার একটা থাকবে, তাহলে ওই যে বিল্ডিং এবং যেসব জিনিস ছিল হেডকোয়ার্টারের জন্য, তখন দেখা যাচ্ছে কিন্তু ওগুলা কমায় ফেলতে পারতেছো, আর জিনিসগুলো রেডান্ডেন্ট রাখার লাগতেছে না। ঠিক আছে, তো এইভাবে তোমার কস্ট সেভিং হচ্ছে বা কোনোভাবে তোমার বেনিফিট হচ্ছে, যেটা টোটাল ভ্যালুকে ইনক্রিজ করতেছে তোমার। সো আই হোপ এখানে তোমাদের এই জিনিসটা বুঝাইছি। দেন হলো এখানে টু ফাইন্যান্সিয়াল সাইড এফেক্ট অফ অ্যাকুইজিশনের কথা বলা আছে। সো এটা হলো তোমার মানে এটাকে কি বলবো, এটা নামটা আছে তোমার, মানে ইনভেস্টরদের ফুল হইতে পারে কয়েকভাবে। ঠিক আছে, তোমার এটার নামটা কি জানি ছিল, যাই হোক, হেডিং একটা আছে, অন্য কোথায় জানি নামটা দেখছিলাম। আচ্ছা, এটা আমি বুঝাবো, তবে আরো ইম্পর্টেন্ট টপিক আছে, ওইটা আগে বুঝাই, তারপর আমি এটা আবার ব্যাকে এসে বুঝাবো। ঠিক আছে, আমি ডাইরেক্ট এনপিভি তে আসতে চাচ্ছি। আচ্ছা দাঁড়াও, দেখি স্লাইডে কি জিনিস আছে। 5 মিনিট স্যার, কি এই মিটিং এর 5 মিনিট আচ্ছা, বাকি। 5 মিনিট আছে, তাহলে আমি লিঙ্ক দিচ্ছি আবার। আমি এখন ম্যাথ দেখাবো। ঠিক আছে, মানে ম্যাথ রিলেটেড জিনিস দেখাবো, সাইনার্জির ম্যাথটা দিয়ে ঠিক এমনি দেখায় ওগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি। আপনার এটা ক্লোজ করে দিই নাকি? এই মিটিং আর 5 মিনিট হ্যাঁ, বাকি। তো আর 5 মিনিট পড়াবো না? 5 মিনিট লিঙ্ক মিটিং ক্লোজ করে দিব, ক্লোজ করে আরেকটা লিঙ্ক দিব, বুঝুনি? আচ্ছা, অ্যাকাউন্টিং ইলিউশন, ওই শব্দটার কথা চিন্তা করতেছিলাম, অ্যাকাউন্টিং ইলিউশন বলে। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, অল্পক্ষণ পরে লাভ নাই।
আচ্ছা, তাহলে আমি একটা মার্জারের ক্ষেত্রে, ঠিক আছে, আমি স্টার্ট করতেছি এখান থেকে। তোমার মানে অ্যাকুইজিশনের ক্ষেত্রে মার্জার বলো, মার্জার তো মানে অ্যাকুইজিশনের একটা টাইপ। সো মার্জারের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে তোমার এনপিভিটা কেমনে বের করে সে বিষয়টা দেখাবো, ঠিক আছে, যে নেট প্রেজেন্ট ভ্যালুটা তুমি কেমনে বের করবা। এখানে লিখতে আমার আনকমফোর্টেবল লাগবে কিনা দেখতে। আচ্ছা আচ্ছা, আগে স্লাইড থেকে জিনিসটা দেখাই, দেন আমি জিনিসটা অন্যভাবে দেখাবো। তোমার স্লাইডে যে বিষয়টা আছে যে তোমার এনপিভির বিষয়টা, ঠিক আছে, এখানে লেখা আছে এনপিভি অফ এ মার্জার টু অ্যাকোয়ারার, ঠিক আছে, অফার্ড স্টক, এটা মনে হয় ব্র্যাকেটে লেখা আছে, লেখা বোঝা যাচ্ছে না, অফার স্টক বোঝা যাচ্ছে, এছাড়া পাশে কি লেখছে, যাই হোক। সো এনপিভি ম্যাথের জন্য ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, সাইনার্জি বিষয়টাকে একটু দেখাই, সাইনার্জি কেমনে বের করবা। আচ্ছা, দুইটা বিষয় দিয়ে ডিফারেন্স জিনিসটা বলবো আগে, একটা দুটো জিনিসের ডিফারেন্স। একটা হলো সাইনার্জি, একটা হলো প্রিমিয়াম, ঠিক আছে। সাইনার্জিটা হলো তোমার কি, সাইনার্জিটা হলো তুমি দুটা মানে দুটা ফার্ম, ঠিক আছে, দুটা ফার্ম একসাথে হওয়ার পর ফিউচারে যে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বাড়তেছে, ঠিক আছে, সেটা হলো বেসিক্যালি তোমার, সেটার ভ্যালুটা হলো, সেটার আজকের ভ্যালুটা হলো তোমার সাইনার্জি, ঠিক আছে, অর্থাৎ হওয়ার পর হচ্ছে বিষয়টা, ঠিক আছে। সো এটাকে তোমার সাইনার্জি বলতেছে। সো এটাকে তুমি বলতে পারো ভ্যালু অফ ফার্ম এ বি মাইনাস ভ্যালু অফ এ প্লাস ভ্যালু অফ বি। সো এটাকে তুমি সাইনার্জি বলতে পারতেছো। কিন্তু প্রিমিয়ামের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, প্রিমিয়ামের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা এরকম যে তোমার প্রাইস, মানে কোন একটা ফার্ম, ধরো তুমি ফার্ম বি কে কিনতেছো, তো ফার্ম বি কে ইচ্ছা করে বেশি দামে কিনতেছো, ঠিক আছে। সো ফার্ম বির ভ্যালু হয়তো 20 মিলিয়ন, তুমি দিচ্ছ 25 মিলিয়ন, 25 মিলিয়ন দিয়ে ফার্ম বি কে কিনতো, অর্থাৎ অথবা ধরো 22 মিলিয়ন দিয়ে ফার্মকে কিনতেছো, ঠিক আছে। এই যে 2 মিলিয়ন বেশি দিচ্ছ, এটা প্রিমিয়াম। যেমন আমি ওই যে স্টকের কথা বলছিলাম যে অ্যাকুইজিশন অফ স্টকে এসে ওই 24 টাকার জায়গায় 30 টাকা করে পার স্টক দিচ্ছে, এই যে পার স্টকে 6 টাকা করে বেশি দিচ্ছে, তো টোটাল যত টাকা বেশি দিচ্ছে সেটা কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে। সো সো এটা হলো তোমার প্রিমিয়াম এবং সাইনার্জির মধ্যে ডিফারেন্সটা। এখন এনপিভি যা কেমনে বের করবা, এনপিভি অফ এ মার্জার টু অ্যাকোয়ারা, ঠিক আছে। এনপিভিটা কি, এনপিভি হলো আমরা কি জানি যে দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন এর মূল্যায়ন প্রক্রিয়াটাই তো তোমার এনপিভি। তুমি একটা ইনভেস্টমেন্ট করবা লং টার্মে, সেটা কি ঠিক কিনা সেটা বোঝার একটা মেথড হলো, ম্যাথমেটিক্যাল মেথড হলো এনপিভি, তাই না। সো অ্যাকোয়ারিং ফার্ম, যে অ্যাকোয়ার করবে তার জন্য তো একটা ইনভেস্টমেন্ট, সে ওই ফার্মটাকে কিনতেছে, ঠিক আছে। সো তার জন্য সে ওই ফার্মটা কিনা কি ঠিক বের করার একটা সিস্টেম হলো এনপিভি। তো এনপিভি মার্জার দুইটার ক্ষেত্রে এনপিভি বের করা যায়, সেটা হলো ক্যাশ অফারের ক্ষেত্রে এনপিভিটা কেমন হবে, আরেকটা হলো স্টক অফারের ক্ষেত্রে এনপিভিটা কেমন হবে। তো ক্যাশ অফারটা কি, ক্যাশ অফারটা হলো এটা যে তুমি যে তোমার যে ফার্ম আছে, মানে যে টার্গেট ফার্ম আছে, টার্গেট ফার্মকে তুমি কিনতেছো টাকা অফার করে, ঠিক আছে, অর্থাৎ বললা যে ওই যে প্রত্যেকটা শেয়ার 30 টাকা দিয়ে কিনবা, 24 টাকার প্রত্যেকটা শেয়ার, এই যে 30 টাকা দিয়ে কিনতেছো, এই টাকা অফার করতেছো, ঠিক আছে, তাহলে এটা তুমি ক্যাশ অফারের মাধ্যমে বাই করতেছো, ঠিক আছে। এখন আরেকটা হতে পারে তুমি স্টক অফারের মাধ্যমে বাই করতেছো। স্টক অফারের বিষয়টা কি, স্টক অফারের বিষয়টা হলো ধরো তুমি বললা যে প্রতি ধরো 4 আমি এখানে যদি লিখি তোমার এই ফার্ম এ তো বি কে অ্যাকোয়ার করতেছে, তাই না, তো ফার্ম বি এর ধরো 1200টা শেয়ার আছে, ঠিক আছে। সো ফার্ম বি এর 1200টা শেয়ার আছে, এখন তুমি হয়তো ফার্ম বি এর প্রতি 5টা শেয়ারের বিনিময়ে 4টা শেয়ার দিবা, এই অফারটা করছো, ঠিক আছে। অর্থাৎ ফার্ম এ এবং বি দুটো একত্রিত হয়ে নতুন একটা ফার্ম হবে, ওই ফার্মটা কি, ফার্ম নতুন ফার্ম হলো এ ফার্ম, ঠিক আছে। তো তুমি ফার্ম এ বি কে যে কিনবা, তো ফার্ম বি এর স্টক হোল্ডারদের, ফার্ম বি এর হয়তো টোটাল 1200 শেয়ার আছে, তো স্টক হোল্ডারদের অফার করছো যে তোমরা আমাকে তোমাদের শেয়ার দিয়ে দাও, তোমাদের প্রতি 5টা শেয়ারের বিনিময়ে আমি 4টা করে শেয়ার দিব, বা অন্যভাবে একটু সহজ করে বলি, প্রতি 4টা শেয়ারের বিনিময়ে আমি 3টা করে শেয়ার দিব। তাহলে 1200টা শেয়ার যদি সে এ কে দিয়ে দেয়, তাহলে সেটার বিনিময়ে কয়টা শেয়ার দিবে, 9টা শেয়ার দিবে। 9টা শেয়ার কোন কোন ফার্মে 9টা শেয়ার দিবে, নতুন যে ফার্মটা হবে, মানে মার্জ হওয়ার পর নতুন যে এ ফার্ম হচ্ছে, তো সেই এ ফার্মের দেখা যাচ্ছে ধরো এই ফার্মে, আগের এ ফার্মে ধরো আগে থেকে 4800 শেয়ার ছিল, ঠিক আছে। আর আগের বি ফার্মে তোমার আগে থেকে 1200টা শেয়ার ছিল। এখন সে ফার্ম এ ফার্ম বি কে অ্যাকোয়ার করতেছে স্টক অফারের মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ অ্যাকুইজিশন অফ স্টক। হ্যাঁ, তো সে বলতেছে, ফার্ম এ বলতেছে ফার্ম বি কে, যে শেয়ার হোল্ডারদেরকে বলতেছে যে আমি তোমাদের শেয়ারগুলো আমাকে দিয়ে দাও,
তোমাদের প্রতি 4টা শেয়ারের বিনিময়ে আমি 3টা করে শেয়ার দিব আমার নতুন ফার্মে। তো নতুন ফার্ম আমি কি বলছি, যখন মার্জার হবে তখন ফার্ম বি এর কোনো লিগাল এক্সিস্টেন্স নাই, কিন্তু এর আছে। তাহলে এর যে 4800টা শেয়ার ছিল সেই 4800 শেয়ার তো থাকতেছেই, ঠিক আছে। যদি এটা একটা ক্যাশ অফার হতো, আচ্ছা ক্যাশ অফারে আসতেছে একটু পরে, তো 4800টা শেয়ার তো থাকতেছেই, সাথে দেখা যাচ্ছে কিছু নতুন শেয়ার তার ইস্যু করার লাগতেছে, ঠিক আছে। বলছিল কি তার প্রতি 4টা শেয়ারের বিনিময়ে 3টা শেয়ার দিবে, তাহলে 1200টা শেয়ারের বিনিময়ে 900টা নতুন শেয়ার তাকে ইস্যু করতে হবে, যেটা সে ফার্ম বি এর আগের যারা শেয়ার হোল্ডার ছিল তাদেরকে এই 900টা শেয়ার সে দিয়ে দিবে, তাই না। তাহলে এটা হবে নতুন ফার্মের শেয়ারের সংখ্যা 4800 প্লাস 900, 5700, ঠিক আছে। তো এটা তোমার স্টক অফারের বিষয়টা বুঝাইলাম, ঠিক আছে। সো ক্যাশ অফারের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা একটু ডিফারেন্স হচ্ছে, যে ক্যাশ অফার আমি অফার করলাম যে ধরো যে প্রতি শেয়ারগুলো তুমি প্রত্যেকটা শেয়ার প্রিমিয়ামে কিনবা, ঠিক আছে। এই যে 1200টা শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম ধরো 24 টাকা করে, ঠিক আছে কারেন্টলি। তো তুমি অফার করছো যে 30 টাকা করে কিনবা, তো 30 টাকা করে অফার করছো যে, তো আলটিমেটলি তো এখানে তুমি তাকে কোনো স্টক দেওয়ার লাগতেছে না, ঠিক আছে। তাহলে ফার্ম এর যখন ফার্ম একসাথে হবে, মার্চ ফার্মে নতুন শেয়ারের সংখ্যা তোমার মানে টোটাল শেয়ারের সংখ্যা 4800 থাকবে, ঠিক আছে। এখানে কোনো শেয়ার অ্যাড হচ্ছে না, কিন্তু যখন স্টক অফার করতেছো তাহলে তাকে নতুন করে শেয়ার ইস্যু করে ওই পরিমাণ শেয়ার, যে পরিমাণ শেয়ারের অফারের বিষয়টা হয়েছে সেটা তোমাকে দিয়ে দেওয়া লাগছে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এই যে তুমি বলছো প্রতি 4টা শেয়ারের বিনিময়ে 3টা শেয়ার দিবা, এই 3/4, ঠিক আছে, এইটাকে বলা হয় তোমার এক্সচেঞ্জ রেশিও, ঠিক আছে। আচ্ছা আমি লিখতেছি না, কারণ লেখাটা একটু কষ্ট করে ভাবে স্ক্রিবল করে লেখাটা, ঠিক আছে। তো এক্সচেঞ্জ রেশিও এটাকে বলতেছে, তোমরা লেখার লাগলে তোমরা নিজেরা লিখে নিও বা পরে ভিডিও থেকে দেখে লিখে নিও। সো এটাকে এক্সচেঞ্জ রেশিও বলে, এই কনসেপ্টটাও লাগবে ম্যাথের ক্ষেত্রে পরে দিয়ে। আরেকটা বিষয় আছে ওনারশিপ পার্সেন্টেজের বিষয়, সেটা ম্যাথেই ডাইরেক্ট দেখাবো। আচ্ছা তাহলে এখন এটা আমি এই জিনিসটা কেন বুঝাইছি বলবো। এখন এনপিভিটা কেমনে বের করবা, আমরা এনপিভি যে কোনো ক্ষেত্রে কেমনে বের করি, এনপিভি আমরা কি করি, এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দেই, এভাবেই তো আমরা এনপিভিটা বের করি। এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা যাচ্ছে সেটা আমরা বাদ দিয়ে আমরা এনপিভিটা বের করি, তাই না। তো এখন আমি একটা ফর্মুলা লিখতেছি, দেখো এটা মিল পাও কিনা এটার সাথে, ঠিক আছে। আচ্ছা ফার্ম এ ফার্ম বি কে কিনবে, তাহলে ফার্ম বি কে কিনাটা ফার্ম এর জন্য একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তাহলে এই ইনভেস্টমেন্টের যে ভ্যালুটা এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো বা ভ্যালু বলতে পারো কাইন্ড অফ, সো এই ইনভেস্টমেন্টের ভ্যালুটা কি হবে, ভ্যালু অফ ফার্ম বি প্লাস কোনো কারণে যদি একটা সাইনার্জি হচ্ছে, যে দুটো ফার্ম একসাথে হওয়ার পর একটা সাইনার্জি হচ্ছে, সেটাও তো তার জন্য একটা ভ্যালু অ্যাড করতেছে। তাহলে ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি, আমি এনপিভিটা বের করতেছি, এটা হলো তোমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোটা, মানে যেটা ক্যাশ ফ্লো বলতে তুমি এখানে তুমি এটা কনসিডার করতেছো ক্যাশ ফ্লো, মানে এক্সপেক্টেড বেনিফিটটা বলতেছো। সো ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি আমি লিখতেছি এনপিভি অফ এ মার্জার টু অ্যাকোয়ারার, ঠিক আছে, সেটার ফর্মুলাটা লিখতেছি। সো এনপিভি কি হচ্ছে তোমার ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি, সেখান থেকে কি বাদ দিবা, সেখান থেকে তুমি বাদ দিচ্ছ কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে, সেখান থেকে তুমি কস্ট বাদ দিচ্ছ, আমি পুরো কথা লিখতেছি না, শর্টে এ লিখে দিই, কস্ট এ। সো অ্যাকুইজিশনের কস্টটা বাদ দিচ্ছ, এটা করলে তখন তুমি এনপিভিটা পেয়ে যাচ্ছ। সো এটা আই হোপ ইন্টারপ্রিটেশনটা বুঝাইতে পারছি। এখন কস্টটা তুমি কেমনে বের করবা, সাইনার্জি বুঝলা, ভ্যালু অফ বি বুঝলা, এটা তো ভ্যালু অফ বিটা ধরো আমাকে এই যে প্রত্যেকটা শেয়ারের দাম কত 24 টাকা করে, শেয়ারের সংখ্যা কত 1200 শেয়ার ফার্ম বি এর, তাহলে 1200 ইন্টু 24 গুণ করে তুমি ফার্ম বি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখন সাইনার্জি যদি কোশ্চেনে বলা থাকে যোগ করে নিবা, তো এটা আর কি। তো অথবা তোমার যদি ফার্ম বি এর ভ্যালু এক্সাক্ট ভ্যালু কত সেটাও যদি কোশ্চেনে বলা থাকে তাহলে তুমি এখানে লিখতে পারতেছো, সেখান থেকে কস্টটা বাদ দিবা, যে এই যে তুমি ফার্ম বি কে কিনতেছো এটা কিনতে কত কষ্ট হচ্ছে, ঠিক আছে। এখন স্বাভাবিকভাবে এটা যদি তুমি প্রত্যেকটা শেয়ারের জন্য 30 টাকা করে অফার করো, তাহলে কস্ট যাবে 30 ইন্টু 1200, সেই অ্যামাউন্টটা তোমার এখানে কস্ট অফ অ্যাকুইজিশনের মধ্যে আসবে। তাহলে ক্যাশ অফারের ক্ষেত্রে বুঝতে পারতেছো এখানে ক্যাশের টোটাল অ্যামাউন্টটা চলে আসছে যে টাকা দিয়ে কিনার লাগতেছে। কিন্তু সমস্যাটা হলো যদি তুমি স্টক অফার করো তাহলে এখানে অ্যামাউন্টটা কত বসবে। স্টক অফারের ক্ষেত্রে তোমার আগে বুঝতে হবে যে কম্বাইন ফার্মের ভ্যালুটা কি, কম্বাইন ফার্মের ভ্যালু কি, অর্থাৎ মার্জ হওয়ার পর ফার্মের ভ্যালু কি দাঁড়াবে, ভ্যালু অফ ফার্ম এবি, ঠিক আছে। এবি ফার্মের ভ্যালু মানে নতুন ফার্মটাকে আমি এবি ফার্ম বলতেছি, মানে এটা মার্জারই, এরকম না যে এখানে বি এর কোনো এক্সিস্টেন্স আছে, মানে এটা একটা নাম দিলাম আর কি, যে নতুন ফার্মের নাম হলো এবি।
ঠিক আছে। ভ্যালু অফ এবি, ভ্যালু অফ এবিটা কি তোমার, যে ভ্যালু অফ এর যে ভ্যালুটা সেটা তো হারায় যায়নি, আছে। আর বি কে তো তুমি অ্যাকোয়ার করে ফেলছো, তাহলে সেই ভ্যালুটাও অ্যাড হচ্ছে। ঠিক আছে, এটার কম্বাইন্ড ফর্মের ভ্যালুটা বের করতেছি, ভ্যালু অফ বি প্লাস এই দুটো অ্যাকোয়ার করে একসাথে হওয়ার পরে হয়তো কোনো একটা সাইনার্জি পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটাই সাইনার্জিটা তোমার প্লাস হচ্ছে। ঠিক আছে, তিনটা যোগ করে তুমি পাচ্ছ যে ভ্যালু অফ এবি। ঠিক আছে, এটা হলো তোমার কম্বাইন্ড ফার্মের ভ্যালু। ঠিক আছে, সো দেখা যাচ্ছে কি এখান থেকে একটা সার্টেইন পার্সেন্টেজ শেয়ার তোমার কি, যখন তুমি স্টক অফার করতেছো এই যে 900 তুমি শেয়ার দিয়ে দিচ্ছ। ঠিক আছে, একটা সার্টেইন পার্সেন্টেজ ওনারশিপ তোমার দিয়ে দেওয়ার লাগতেছে। ধরো কোশ্চেন ডাইরেক্ট বলে দিছে ওনারশিপ পার্সেন্টেজটা হলো 30%। ঠিক আছে, তাহলে আর ভ্যালু অফ এ ভ্যালু অফ বি বলা আছে। ঠিক আছে, অথবা তোমার যেমন এখানে ভ্যালু অফ বি যেভাবে বের করছো 24 হলো শেয়ার প্রাইস ইন্টু নাম্বার অফ শেয়ার গুণ দিয়ে ভ্যালু অফ বি বের করছো, একইভাবে এখানে 4800 এবং শেয়ার প্রাইস কত সেটাও বলে দিছে, তো সেটা গুণ দিয়ে তুমি হয়তো ভ্যালু অফ এ বের করলা, ভ্যালু অফ বি ও বের করলা। ঠিক আছে, সেটার সাথে সাইনার্জি যোগ করে ফার্মের টোটাল ভ্যালুটা বের করলা। ঠিক আছে, এই যে ফার্মের টোটাল ভ্যালু বের করছো, ঠিক আছে, ভ্যালু অফ এবি, এই ভ্যালুটাই তো তোমার কিছু অংশ গিভ আপ করার লাগতেছে, কিছু অংশ তুমি কি করতেছো দিয়ে দিচ্ছ। যখন স্টক অফার করতেছো তুমি তাকে প্রমিস করতেছো যে আমার যে কম্বাইন্ড ফার্মটা আসবে সেটার একটা সার্টেন পার্সেন্টেজ ওনারশিপ, সার্টেন পার্সেন্টেজ শেয়ার আমি তাদেরকে দিয়ে দিব। তাহলে এইটা যদি আমার টোটাল শেয়ারের ভ্যালু হয়, কম্বাইন্ড ভ্যালু হয়, যদি আমার এই ভ্যালুর যদি আমি ধরো কোশ্চেনে বলা আছে 30%, ঠিক আছে, যদি কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া না থাকে সেটা কেমন বের করতে হবে সেটাতে পরে আসতেছি, তবে ধরো বলে দিছে 30% আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ভ্যালুকে 30% দিয়ে গুণ দিলে তখন আমি এটাকে যে 30% কে বলতেছে ওনারশিপ পার্সেন্টেজ, যাই হোক মানে যে পার্সেন্টেজ তুমি দিয়ে দিচ্ছ আর কি সেই ওনারশিপ পার্সেন্টেজটা। সো এই ভ্যালুকে 30% দিয়ে গুণ দিলে আমি পেয়ে যাচ্ছি যে আমার কি পরিমাণ ভ্যালু আমি গিভ আপ করতেছি। সো এটাই আমার স্টক অফারের ক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন। ঠিক আছে, সো এই কস্ট অফ অ্যাকুইজিশন স্টক অফারের ক্ষেত্রে কিরকম হবে, ক্যাশ অফারের ক্ষেত্রে কিরকম হবে আমি বুঝাইছি। এখন এটা হলো একটা বেসিক ফর্মুলা, এনপিভি সমান ভ্যালু অফ বন্ড প্লাস সাইনার্জি মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা স্লাইডেও পাবা না, বইও পাবা না। ঠিক আছে, অ্যান্সার শিটে মানে বইয়ের ম্যাথের যে অ্যান্সার শিট সেখানে এই ফর্মুলা ইউজ করতে দেখবা। এভাবে নাম দিয়ে লেখছে কিনা জানি না, বাট তুমি এভাবে পাবা। ঠিক আছে, তবে স্লাইডে যে ফর্মুলা আছে সেটা কিন্তু এটা থেকে ভিন্ন ফর্মুলা না, এটারই অন্য একটা এক্সপ্রেশনে লেখছে তারা। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এই দুটো কেমনে এক সেই জিনিসটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই স্লাইডে এখানে লেখছে যে অফার স্টক অফারের ক্ষেত্রে এনপিভি কেমনে বের করবে। তো স্টক অফারের ক্ষেত্রে এনপিভি বের করবে ভ্যালু অফ এবি থেকে ভ্যালু অফ এ বাদ দিব, সেখান থেকে। আচ্ছা এই অংশটুকু তো বুঝতেছো, এই অংশটা হলো কস্ট অফ অ্যাকুইজিশন। এখানে এই যে এটা কি লেখছে, এটা লেখছে আলফা, বেসিক্যালি আলফা মানে ওনারশিপ পার্সেন্টেজ। ঠিক আছে, অর্থাৎ ওই যে 30% ওনারশিপ গিভ আপ করে দিবা, তাহলে 30% ইন্টু ভ্যালু অফ এবি। ঠিক আছে না, কম্বাইন্ড ফার্মের ভ্যালুকে যত পার্সেন্টেজ ওনারশিপ তুমি দিয়ে দিচ্ছ কম্বাইন্ড ফার্মের ভ্যালু থেকে, সেটাই তো তোমার কস্ট। সো এখানে এই জিনিসটা লেখছে, তার নিচের লাইনে হলো ওই ওনারশিপ পার্সেন্টেজ কেমনে বের করে সেটার ফর্মুলা লেখছে, সেটাতে পরে আসতেছি। তবে এটা হলো তোমার কস্ট অফ অ্যাকুইজিশন। তো এতটুকু বুঝতে তো সমস্যা নেই, মিলতেছে না কোন অংশ, এতটুকু অংশ মিলতেছে না। ঠিক আছে, তো এতটুকু অংশ আমি মিলাচ্ছি, জিনিসটা দেখো। আচ্ছা আমার এতটুকু অংশে কি আছে, ভ্যালু অফ ভিবি প্লাস সাইনার্জি, তাই না? আচ্ছা কম্বাইন্ড ফার্মের ভ্যালু আমি কি লিখছি, একটু অংশ মুছতে হবে নাইলে ইজি কনফিউজড হবা। হ্যাঁ আচ্ছা এই গোলটাও মুছে দিই। হ্যাঁ এটা দরকার আছে নাকি ব্র্যাকেট। হ্যাঁ, সো এইটা হলো তোমার কম্বাইন্ড ফার্মের ভ্যালু। ঠিক আছে, এখন এই ভ্যালু অফ এ বি থেকে যদি আমি এই ভ্যালু অফ এ বাদ দেই তাহলে কি থাকে আমার, ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি না? আমার এখানে কি লেখা, ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি। কোশ্চেনে স্লাইডে কি ফর্মুলা দেওয়া, ভ্যালু অফ এ বি থেকে ভ্যালু অফ এ বাদ দেওয়া। তো ভ্যালু অফ এ বি থেকে যখন ভ্যালু অফ এ বাদ দিবা তখন কি বাকি থাকবে, ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি। সো তুমি যেভাবে বের করো এটা একই ফর্মুলা। ঠিক আছে, কিন্তু এভাবে বের করার ক্ষেত্রে তোমার কি হচ্ছে যে কম্বাইন্ড ফর্মের ভ্যালু জানা থাকা লাগতেছে, এই জন্য আমি ওভাবে লিখছি। যদি জানা থাকে তাহলে তুমি এভাবে বের করতে পারবা, সমস্যা নেই। আর যদি জানা না থাকে তাহলে যোগ করে একবার কম্বাইন্ড ফার্মের ভ্যালু বের করতেছো, আবার সেখান যোগ করে আবার সেখান থেকে এ বাদ দিচ্ছ, মানে জিনিসটা হলো এটাকে কি বলে, রেডান্ডেন্ট কাজ করা। ঠিক আছে, ওই জন্য আর কি দুইটাই ঠিক, এমনি ফর্মুলাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো ফর্মুলাটা অন্যভাবেও লেখা যায়, এখানে লেখা আছে যে এনপিভিটা কি, এনপিভি হলো সাইনার্জি থেকে প্রিমিয়াম বাদ দিলে সেটাকে বলে এনপিভি অফ এ মার্জার টু অ্যাকোয়ারার। ঠিক আছে,
মানে এটা কেমনে, এটাকে তোমাকে ডেরাইভেশন দেখাইছে যে এটা হলো এই জিনিসটাই। ডেরাইভেশন এটা দেখাইছে। সাইনার্জি ফর্মুলা কি, ভ্যালু অফ এবি থেকে ভ্যালু অফ এ প্লাস ভ্যালু অফ বি। আর প্রিমিয়ামটা কি, যে এক্সেস যে পরিমাণ টাকা দিচ্ছ, ঠিক আছে, এটা হলো প্রিমিয়াম। এখন এই সাইনার্জি থেকে প্রিমিয়াম যদি বাদ দাও তাহলে এই জিনিসটা থেকে এটা বাদ যাবে, তো এখানে এই জিনিসটাই লিখছে, এটা থেকে এটা বাদ গেছে, পরে ভ্যালু অফ ভিবি দুটো কাটা গেছে, তো এরপর বাকি রয়ে গেছে যে ভ্যালু অফ এবি থেকে ভ্যালু অফ এ বাদ দিছে, সেখান থেকে কস্ট অফ অ্যাকুইজিশন বাদ যাবে। তো প্রাইস পেইড বলতে বোঝাচ্ছে যদি ক্যাশ অফার করো তাহলে তো যে পরিমাণ ক্যাশ আসতেছে সেটা বাদ যাচ্ছে, ক্যাশ দিচ্ছ, কারণ এই স্লাইডটা হলো ক্যাশ অফার নিয়ে, যে উপরে ক্যাশ। তো স্টক অফার নিয়ে পরের স্লাইডে আছে, ঠিক আছে। আচ্ছা, ওনারশিপ পার্সেন্টেজটা কেমনে বের করে, এটা হলো ওনারশিপ পার্সেন্টেজ বের করার ফর্মুলা আলফা, ঠিক আছে। কি ফর্মুলাটা কি, নিউ শেয়ার ইস্যুড ডিভাইডেড বাই ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার ইস্যুড, ঠিক আছে। অর্থাৎ নতুন কি পরিমাণ শেয়ার সে ইস্যু করবে, তো নতুন শেয়ার ইস্যু করতেছে কত, যেমন আমার যে এক্সাম্পলটা দিছি, এখানে নতুন কত পরিমাণ শেয়ার ইস্যু করতেছিল 900, ঠিক আছে। আর ওল্ড শেয়ার কত ছিল 4800, এবং নতুন শেয়ার হলো 900 ইস্যু করতেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই এক্সাম্পলে ওনারশিপ পার্সেন্টেজ হলো 4800 প্লাস 900, উপরে 900 বসবে, তখন বুঝতে পারবা যে কত পার্সেন্টেজ ওনারশিপ সে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, মানে দিয়ে দিচ্ছে কত পার্সেন্ট ওনারশিপ, নতুন ফার্মের কত পার্সেন্ট ওনারশিপ তাকে দিচ্ছে। তো ওই পরিমাণ ওনারশিপ যদি ভ্যালু অফ এবির অ্যামাউন্টকে গুণ দিবা ওই পরিমাণ ওনারশিপের পার্সেন্টেজ দিয়ে, তখন তুমি স্টক অফারের ক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন কত সেটা পেয়ে যাচ্ছ। আর ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি এটা তো তুমি যোগ করতেছোই, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু যারা ক্লাসে আসো একটু বলো আমাকে এনপিভি জিনিসটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি এক্সারসাইজের ম্যাথ দেখাবো। স্টক অফার ক্যাশ অফার দুইটা বুঝাইছি, ওনারশিপ পার্সেন্টেজ বুঝাইছি। হ্যাঁ বুঝছি, ম্যাথ দেখা। আচ্ছা, চোদ্দ 15 দেখা একসাথে, ওখানে তোমার এক্সচেঞ্জ রেশিওর বিষয়টাও আছে। মার্জারের এনপিভি, ঠিক আছে। তো আমি মেইন কয়েকটা দেখাবো, দেখবা এতে তোমার নিজের সবগুলা বাকিগুলো করতে পারবা, তো সমস্যা হবে না। যদি মেইনগুলো দেখা দিতে পারি তাহলে সমস্যা হবে না। আর দেখা তোমার ডিভিডেন্ড নিয়ে শর্ট একটা আলোচনা করে দিবি। ডিভিডেন্ডের ম্যাথ আজকে ওভাবে দেখো না, ডিভিডেন্ডের মানে শুধু বইয়ে যা আছে ওই জিনিস কনসেপ্টটা দেখাবো, তোমার এক্সারসাইজটা ওই রেকর্ডিং এর মধ্যে দিয়ে দিব আমি। আচ্ছা, এটা একদম নিচের দিকে, কত নাম্বার চ্যাপ্টারে আছি এখন, সলিউশনটা একটু বের করে নিচ্ছি, তাহলে পাশাপাশি সলিউশন দেখাইতে পারবো যে সলিউশন এভাবে করছে। এই তো নিচে, একটু নিচে হবে, চ্যাপ্টার 29 সলিউশন, হ্যাঁ চলে আসছে। 14 নম্বরে 7, 8, 9, 10, 12, 13, 14, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই 14 নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য সাইনার্জি ফ্রম দ্য, আচ্ছা এখানে হলো আমি সামারি করে দিচ্ছি, এটা হলো তোমার ফ্লাই বাই নাইট, এটা হলো তোমার মানে অ্যাকোয়ারিং কোম্পানি, অর্থাৎ এটা কি বলে বিডিং ফার্ম, ঠিক আছে। আর ফ্ল্যাশিং প্যান হলো তোমার, এটা হলো তোমার টার্গেট ফার্ম, ঠিক আছে। সো বিডিং ফার্ম যেটা ফ্লাই বাই নাইট মানে অ্যাকোয়ারিং কোম্পানি, তাদের হলো ভ্যালু যেটা ভ্যালু অফ এ আর কি, ভ্যালু অফ এ 22 মিলিয়ন, আর ভ্যালু অফ বি কি 7 মিলিয়ন, যাকে তারা অ্যাকোয়ার করবে। সো দুটা ভ্যালু বলা আছে। আরেকটা জিনিস বলা আছে যে তারা যখন একসাথ হবে, তারা একসাথ হওয়ার ফলে ক্যাশ ফ্লো 3,90,000 ইনক্রিজ পাবে, যেটা ইনডিফিনিটলি প্রত্যেক বছর আসবে, ঠিক আছে। তাহলে এই 3,90,000 যে ক্যাশ ফ্লো, অ্যাডিশনাল ক্যাশ ফ্লো হচ্ছে দুইটা ফার্ম মার্জ হওয়ার ফলে, সেটা কি, সেটা হলো বেসিক্যালি তোমার ওই সাইনার্জি, ঠিক আছে। তবে এটা
প্রত্যেক বছর 3,90,000 করে আসতেছে। তো এটা একটা ডেফিনিট ভ্যালু বলা নাই, এটা বলতেছে আসতে আছে। তো এটার ভ্যালু বের করতে হলে আমার এটাকে ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু এটা একটা পারপেচুয়াল ক্যাশ ফ্লো। তো ডিসকাউন্ট রেট বলা আছে 8%। ঠিক আছে, তো 3,90,000। আমাকে এখন কোশ্চেন গুলোতে আসি। আর আচ্ছা, দুটো অফারের কথা বলা আছে যে সে চিন্তা করতেছে সে কি 30% স্টক, মানে 30% অফ স্টক দিয়ে দিবে, এই ধরনের স্টক অফার করবে। এটা কিনবে কিভাবে, নাকি 9 মিলিয়ন টাকা ক্যাশ দিবে, এই ধরনের ক্যাশ অফার করবে, কিভাবে সে অ্যাকুইজিশনটা করবে। সো এই নাম্বার কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য সাইনার্জি ফ্রম দ্য মার্জার। ঠিক আছে, তো সাইনার্জিটা কেমনে বের করবা? 3,90,000 টাকা তোমার ক্যাশ ফ্লো, ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো। তো সেটাকে জাস্ট ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দিয়ে দিলে তোমার এর ভ্যালু চলে আসতেছে, সাইনার্জি। ঠিক আছে, এভাবে বের করছে। দেন বি নাম্বারে আসো। বি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফ্ল্যাশিং প্যান টু ফ্লাই বাই নাইট। অর্থাৎ ভিবি এর ভ্যালু, মানে ফার্ম বি এর ভ্যালু ফার্ম এ এর কাছে কত। ঠিক আছে, তো ফার্ম এ এর কাছে ফার্ম বি এর ভ্যালু হলো ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি। এটা হলো তার ফার্ম বি এর ভ্যালু। মানে ফার্ম বি কে যখন ফার্ম এ কিনতেছে তার কাছে ফার্ম বি এর ভ্যালুটা হলো ফার্ম বি এর অ্যাকচুয়াল ভ্যালু প্লাস সাইনার্জি। তো ফার্ম বি এর অ্যাকচুয়াল ভ্যালু কত বলা আছে? 7 মিলিয়ন। সেটার সাথে সেটাকে কেনার ফলে তো সে শুধু যে বি পাচ্ছে সেটা না, সাথে সাইনার্জিও পেয়ে যাচ্ছে। এর কারণে তার কাছে ভ্যালুটা হলো বি এর ভ্যালুর সাথে সাইনার্জির ভ্যালুর যোগফল। ঠিক আছে, তো এখানে সেই কাজটাই করছে, 7 মিলিয়নের সাথে এই যে সাইনার্জি যেটা পাইছো এটা যোগ করছে। তো এটা বি নাম্বার কোশ্চেন পাইছি। সো এই জিনিসটা যেটা আছে বি এর যে ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি, সেখান থেকে যদি আমরা কস্ট অফ অ্যাকুইজিশন বাদ দিই তখন কিন্তু আমরা এনপিভি পেয়ে যাব, এনপিভির ফর্মুলা যদি খেয়াল থেকে থাকে। সো সি তে বলছে হোয়াট ইজ দ্য কস্ট টু ফ্লাই বাই নাইট অফ ইচ অল্টারনেটিভ। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করবে যে কার কাছে জিনিসটা জানতে চাচ্ছে। এটা জানতে চাইছে তোমার কিন্তু টু ফ্লাই বাই নাইট, অর্থাৎ অ্যাকোয়ারিং ফার্মের জন্য কি কস্ট। ঠিক আছে, সো অ্যাকোয়ারিং ফার্মের কাছে কস্ট হলো প্রত্যেকটা অল্টারনেটিভ, অর্থাৎ সে কি ক্যাশ অফার করলে তার কাছে কস্ট কত, স্টক অফার করলে তার কাছে কস্ট কত। তো ক্যাশ অফারের কস্ট আর কি বাইর করবা, বলাই তো আছে 9 মিলিয়ন টাকা দিবে, তো কস্ট হলো 9 মিলিয়ন। আর স্টক অফারের কস্ট কত? স্টক অফারের কস্ট হলো 30% স্টক দিয়ে দিবে। তো 30%কে আমি কি দিয়ে কস্ট কেমনে বের করবো? আমি ভ্যালু অফ এবি কে 30% দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে। ভ্যালু অফ এবি কি হবে? 22 মিলিয়ন ভ্যালু অফ এ প্লাস ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি, এই তিনটা যোগ করলে তোমার ভ্যালু অফ এবি আসবে। তাহলে 22 মিলিয়ন প্লাস 7 মিলিয়ন প্লাস হলো এটার যে ডিসকাউন্টেড ভ্যালু সাইনার্জি এর। ঠিক আছে, যেটা আসতেছে তোমার এটা 4.87 মিলিয়ন যেটা আসছে তোমার। তো এখানে তোমার এটা কোথায় আছে? শাকত আরেকবার 3 নাম্বারটা আরেকবার একটু শুরু থেকে বলো। একটু লিখি আমি দাবা। আচ্ছা, কস্ট অফ অ্যাকুইজিশন স্টক অফারের ক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন কেমনে বের করে, এটা কি খেয়াল আছে? ভ্যালু অফ এবি কে ওনারশিপ পার্সেন্টেজ দিয়ে, মানে আমি 30% দিয়ে দিচ্ছি, যে যত পার্সেন্টেজ ওনারশিপ আমি দিয়ে দিচ্ছি সেটা দিয়ে গুণ দিব না। 30% ওনারশিপ যদি আমি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে 30% ইন্টু ভ্যালু অফ এবি। তো ভ্যালু অফ এবিটা কি? ভ্যালু অফ এ প্লাস ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি, তাই না? তাহলে এই তিনোটা তুমি যোগ করবা। ঠিক আছে, সাইনার্জি হলো কি তোমার এখানে? সাইনার্জি আমরা এ নাম্বারে বের করছিলাম, পুরোটা লেখার দরকার নেই। সাইনার্জি যে তোমার এখানে এ নাম্বারে বের করছিলাম যে 3,90,000 অ্যাডিশনাল ক্যাশ ফ্লো হচ্ছে দুটো ফার্ম মার্জ হওয়ার ফলে, এবং এটা প্রত্যেক বছর আসতেছে ইনডেফিনিটলি। তাহলে এটাকে ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দিয়ে আমরা এটার প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলছি। সো এই অ্যামাউন্টটা এখানে বসাইলা। দেন ভ্যালু অফ বি আর ভ্যালু অফ এ প্লাস ভ্যালু অফ বি বসবে। তো এখানে বেসিক্যালি যেটা করছে যে তোমার ভ্যালু অফ বি এবং ভ্যালু অফ মানে ভিবি আর সাইনার্জি তো একবার বি নাম্বারে যোগ করছেই, তাই না? এর কারণে এই দুটো যে যোগফল আছে 11 পয়েন্ট, মানে এই দুটো যোগফল যেটা বি নাম্বারে পাইছে, তো সি তে করছে কি ওই যোগফলটাকে বসাই দিছে ডাইরেক্ট। তো তোমার ওভাবে করার দরকার নাই, জাস্ট তুমি প্রত্যেকটা ভ্যালুই বসাইলা, সমস্যা নাই। তো ভ্যালু অফ এর মান বসাবা, কি দেওয়া আছে? 22 মিলিয়ন দেওয়া আছে। ভ্যালু অফ বি এর মান 7 মিলিয়ন দেওয়া আছে কোশ্চেনে দেখবা। আর সাইনার্জি হলো তোমার এই যে 4.87 মিলিয়ন। তো তুমি ওটা যোগ করে যে অ্যামাউন্ট আসতেছে সেটাকে যখন 30% দিয়ে গুণ দিবা তখন তুমি পেয়ে যাচ্ছ যে তোমার স্টক অ্যাকুইজিশনের পেছনে কি পরিমাণ কস্ট যাচ্ছে, মানে যে পরিমাণ ভ্যালু তুমি ছেড়ে দিচ্ছ তোমার ফার্মে, আরেকজনকে দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তো এটা হলো তোমার কস্ট, স্টক অফারের কস্ট। আর ক্যাশ অফারের কস্ট তো যে অ্যামাউন্ট বলছে সেটাই। বুঝতে সমস্যা আছে কোনো? অ্যান্সার বুঝছি, কোয়েশ্চেনে যাও তো একটু কোয়েশ্চেনটা দেখি। অ্যান্সার বুঝছি। দেখো দ্রুত।
আচ্ছা, হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আহ, এটা কি কস্ট বের করছো? আচ্ছা, এনপিভি তো বের করতেই পারবা। এনপিভি কি? ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন। তো দুটোর ক্ষেত্রে তোমার এনপিভি বের করতে বলছে। সো ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি এটা তুমি একবার বের করছো, বি নাম্বারে বের করছো, তাহলে এই অ্যামাউন্টটা থেকে জাস্ট কস্ট অফ অ্যাকুইজিশন বাদ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো ক্যাশ অফারের ক্ষেত্রে কস্ট অফ অ্যাকুইজিশন ছিল তোমার 9 মিলিয়ন, তাহলে এটা থেকে 9 মিলিয়ন বাদ দিছে, তোমার এটা আসছে, এই অ্যামাউন্টটা আসছে, এটা ক্যাশ অফারের এনপিভি। আর স্টক অফারের এনপিভি কেমনে বের করতেছে? তোমার এই ভ্যালু যেটা আছে, তোমার ভ্যালু অফ বি প্লাস সাইনার্জির অ্যামাউন্টটা একইভাবে তোমার ভ্যালু অফ বি প্লাস সাইনার্জি থেকে, তো সেখান থেকে বাদ দিচ্ছে তোমার কস্ট অফ অ্যাকুইজিশন। সো স্টক অফারের কস্টটা তোমার এই যে তুমি সি নাম্বারে বের করছিলে এই অ্যামাউন্টটা, মাত্র যে জিনিসটা বুঝাইলাম, তো সেটা বাদ দিলে তুমি স্টক অফারের এনপিভি পেয়ে যাচ্ছ। আর ডি নাম্বারে বলছে কোনটা বেটার, কোন অল্টারনেটিভ। সো যেটার এনপিভি বেশি সেটা বেটার। তো ক্যাশ অফারে দেখা যাচ্ছে আমাদের এনপিভি বেশি। সো ক্যাশ অফার হলো তোমার অ্যাকোয়ারিং ফার্মের জন্য বেটার, অ্যাকোয়ারারের জন্য যে অ্যাকোয়ার করবে। বুঝতে সমস্যা এখন বুঝছো? মানে এটা তো জিজ্ঞেস করেনি ওভাবে, বাট বলতেছি আর কি, যেহেতু বুঝাইছি। তো 14 নাম্বার বোঝানো হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন 15 নাম্বারটা দেখো একটু। 15 নাম্বারে তোমার ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট 14 বেশি ইম্পর্টেন্ট। এখানে কিছু জিনিস বের করতে বলছো তোমার, যেমন মার্জার হ্যারোল্ড পিএলসি হ্যাজ এ মার্কেট ভ্যালু অফ 400 মিলিয়ন। এখানে কি আছে দাঁড়া, এখানে অ্যাকোয়ারিং ফার্ম কোনটা? আচ্ছা, এই যে হ্যারোল্ড পিএলসি এটা হলো অ্যাকোয়ারিং ফার্ম, আর সেলফিশ ডিপার্টমেন্ট এটা হলো তোমার টার্গেট ফার্ম বা অ্যাকোয়ার্ড ফার্ম, যাকে অ্যাকোয়ার করা হবে। এখন ওর ভ্যালু হলো 400 মিলিয়ন, এবং বাজারে কি পরিমাণ শেয়ার আছে সেটাও বলে দিছে। আর ওর যে ভ্যালু টার্গেট ফার্মের সেটা হলো 160 মিলিয়ন। তাহলে ভ্যালু অফ এ হলো 400 মিলিয়ন, ভ্যালু অফ বি হলো 160 মিলিয়ন, ঠিক আছে? আর দুইটা ফার্মেরই শেয়ারের সংখ্যা বলে দেওয়া আছে। এখন বলতেছে যে হ্যারোডস ইজ কন্টেমপ্লেটিং অ্যাকোয়ারিং সেলফ্রিজ। আচ্ছা, এই কথাটা আমি বললাম যে কে কাকে অ্যাকোয়ার করবে। হ্যারোডস সিএফও কনক্লুড দ্যাট দ্য কম্বাইন্ড ফার্ম উইথ দ্য সাইনার্জি। আচ্ছা, এখানে বলছে যে এটা বেসিক্যালি ভিএবির মান, ঠিক আছে? কম্বাইন্ড ফার্মের ভ্যালু উইথ সাইনার্জি, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা অর্থাৎ হলো যে ভিএ প্লাস ভিবি প্লাস সাইনার্জি, ঠিক আছে? অর্থাৎ সাইনার্জিকে বাদ দিয়ে না, সাইনার্জি সহই কম্বাইন্ড ফার্মের ভ্যালু কি আসে, ঠিক আছে? তো অর্থাৎ ভ্যালু অফ এবি এটা, ঠিক আছে? সো ভ্যালু অফ এবি 590 মিলিয়ন। এখন বলতেছে সেলফ্রিজকে প্রিমিয়ামে অ্যাকোয়ার করা যাবে 15 মিলিয়ন, প্রিমিয়ামে চাইলে নিতে পারবে। আচ্ছা, তো এই নাম্বারটা দেখো, এই নাম্বার কোশ্চেনে বলছে যে if Harrods offer 12 million shares of its stock in exchange for 18 million shares of Selfridge। আচ্ছা, আমি একটা জিনিসের কথা বলছিলাম যে স্টক অফারের ক্ষেত্রে আমি বলতেছি যে প্রতি 4টা শেয়ারের বিনিময়ে 3টা শেয়ার দিব, তাহলে 3/4 হলো আমার এক্সচেঞ্জ রেশিও। তো এরকম এখানে এক্সচেঞ্জ রেশিও হলো 12/18, ঠিক আছে? তো এটা কাটাকাটি করলে একটু ছোট হবে। তো প্রতি 18 মানে সেলফ্রিজের যে 18 মিলিয়ন শেয়ার আছে সেটার বিনিময়ে 12 মিলিয়ন শেয়ার দিবে। ধরো এখানে এটা 18/12 না বলে বলা আছে 2/3, ঠিক আছে? 2/3 বলা আছে ধরো, অর্থাৎ সেলফ্রিজের প্রতি 3টা শেয়ারের বিনিময়ে হ্যারোড 2টা শেয়ার দিবে, ঠিক আছে? তো এই যে যদি তাহলে দেখো তুমি সেলফ্রিজের শেয়ার কয়টা? 18 মিলিয়ন শেয়ার আছে, ঠিক আছে? তাহলে 18 কতগুলো শেয়ার তাকে দেওয়া হবে? নতুন ফার্মের কতগুলো শেয়ার তাকে দেওয়া হবে? 18 মিলিয়নের যেহেতু তার শেয়ার আছে, তো এই 18 মিলিয়নের বদলে তাকে দেওয়া হবে 18 ইন্টু 2/3, ঠিক আছে? অর্থাৎ যে অ্যামাউন্টটা আসবে সেটা হলো তোমার এখানে কাটাকাটি করলে যে জিনিসটা আসতেছে তোমার 12 মিলিয়ন আসবে, ঠিক আছে? তো এটা আমি দেখালাম কেমনে বের করে দেখায়, কিন্তু এখানে ওভাবে কোশ্চেনটা আরো সহজ করে দিছে তোমাকে। আমি একটু দেখালাম যে তোমাকে এরকম আসতে পারে, আরো সহজ করে দিছে কেমনে। এখানে বলে দিছে এক্সাক্ট অ্যামাউন্টই মিলাই দিছে। এখানে তার আছে 18 মিলিয়ন শেয়ার, বলে দিছে যে 18 মিলিয়নের বদলে তাকে 12 মিলিয়ন দেওয়া হবে। তো এখানে কোনো গুণ টুন করে কাটাকাটি এরকম কিছু লাগতেছে না, ঠিক আছে? কারণ আছে তার 18 মিলিয়ন, 18 মিলিয়নের বদলে কতগুলো দেওয়া হবে ডাইরেক্ট বলে দিছে, ঠিক আছে? ওভাবে বলেনি যে প্রতি 3টার বিনিময়ে 2টা দেওয়া দিবে, ঠিক আছে? তো 18 মিলিয়নের বদলে যদি 12 মিলিয়ন দেয়, ঠিক আছে,
এই যে একটা জিনিস, যদি স্লাইডটা দেখো, ওনারশিপ পার্সেন্টেজটা কেমনে বের করার কথা বলছিলাম স্লাইডে। এই যে ওনারশিপ পার্সেন্টেজটা কেমনে, যে ওল্ড যে শেয়ার আছে, নতুন যে ফার্ম হবে, নতুন ফার্মে কি হবে, আগের শেয়ার তো থাকতেছেই, সাথে যদি সে স্টক অফার করে তাহলে তাকে নতুন শেয়ারও ইস্যু করা লাগতেছে, এবং নতুন যে পরিমাণ শেয়ার ইস্যু করতেছে সেটা টোটাল শেয়ারের কত পার্সেন্টেজ সেটাকেই বলতেছি ওনারশিপ পার্সেন্টেজ বা আলফা। যে পরিমাণ পার্সেন্টেজ আমি গিভ আপ করে দিচ্ছি ওই ফার্মটাকে অ্যাকোয়ার করার জন্য, ওনারশিপ গিভ আপ করতেছি যে পরিমাণ, ঠিক আছে। সো এখানে আমি যদি ওনারশিপ পার্সেন্টেজটা বের করতে চাই, ঠিক আছে, কেন বের করতেছি ওনারশিপ পার্সেন্টেজ সেটাও আমি বলবো। তো সেটা এক্ষেত্রে কি হচ্ছে, যে ওল্ড শেয়ার, যেই কোম্পানি অ্যাকোয়ারিং কোম্পানি ছিল তার ওল্ড শেয়ার কত ছিল, 30 মিলিয়ন শেয়ার, এবং যে ফার্ম বি আছে সেই ফার্ম বি এর 18 মিলিয়নের বদলে 12 মিলিয়ন শেয়ার দিবে, অর্থাৎ ওল্ড শেয়ার 30 মিলিয়ন এবং শেয়ার ফার্ম বি কে দিবে আরো 12 মিলিয়ন শেয়ার দিবে, অর্থাৎ আরো 12 মিলিয়ন শেয়ার তাকে ইস্যু করতে হবে। তাহলে টোটাল নতুন শেয়ার দাঁড়াবে, মানে মার্চ ফার্মের যে শেয়ারটা দাঁড়াবে টোটাল শেয়ার, সেটা হবে 42 মিলিয়ন শেয়ার, ঠিক আছে। এবং 12 কে 42 দিয়ে ভাগ দিলে তখন সেটা তোমার ওনারশিপ পার্সেন্টেজ চলে আসবে। আচ্ছা, এটা কেন বের করছে ওনারশিপ পার্সেন্টেজ সেটাতে আসতেছে। এখন আমরা কোশ্চেনটা দেখি, হোয়াট উইল বি দ্য স্টক প্রাইস অফ হ্যারোডস আফটার দ্য অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনের পরে স্টক প্রাইস কি হবে, কোন কোম্পানি, হ্যারোড। অর্থাৎ অ্যাকুইজিশনের পর তো আর অন্য কোম্পানি থাকবেও না, শুধু হ্যারোডই থাকবে, ঠিক আছে। অর্থাৎ শুধু এ ফার্মই থাকতেছে, বি ফার্ম থাকতেছে না। তাহলে এখন আমরা শেয়ার প্রাইসটা কেমনে বের করব, নতুন স্টক প্রাইসটা, এটা দেখো। নতুন স্টক প্রাইসটা বের করার সিস্টেম হলো, হঠাৎ কি হলো বুঝতেছি না। আচ্ছা, ভ্যালু অফ এবি, ভ্যালু অফ এবি থেকে ভ্যালু অফ এবি কে ভাগ দিবা হলো তোমার, এটা তো নতুন ফার্ম, ঠিক আছে, অর্থাৎ দুটা ফার্ম একসাথে হওয়ার পর যে ফার্মটা, তাহলে সেই ফার্মে যখন তুমি শেয়ার প্রাইস বের করতে যাবা, ঠিক আছে, শেয়ার প্রাইস কিন্তু আর সেম থাকবে না। তো শেয়ার প্রাইস যখন তুমি বের করতে যাবা তখন তোমার নতুন যে ফার্মটার আছে সেই ফার্মের ভ্যালুকে ভাগ দিবা নতুন ফার্মের শেয়ারের সংখ্যা দিয়ে। তো নতুন ফার্মের শেয়ার সংখ্যা কি হবে, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার ইস্যু, যদি সে স্টক অফার করে থাকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তো সে স্টক অফার করছে, তাহলে ওল্ড শেয়ার হলো 30 মিলিয়ন এবং সে ইস্যু করবে আরো 12 মিলিয়ন শেয়ার, তাহলে টোটাল তার শেয়ার নতুন ফার্মের 42 মিলিয়ন শেয়ার। এই হলো তোমার নতুন শেয়ার 42 মিলিয়ন। সো ভ্যালুকে 42 মিলিয়ন শেয়ার দিয়ে ভাগ দিবে, ভ্যালু হলো তোমার 590 মিলিয়ন, সেটাকে 42 মিলিয়ন শেয়ার দিয়ে ভাগ দিছে, ঠিক আছে। এখন এবি ফার্ম অর্থাৎ একসাথে কম্বাইন্ড ফার্মের ভ্যালু যে 590 মিলিয়ন, এটা কোথায় পাইছি, এটা কোশ্চেনেই দেওয়া ছিল যে 590 মিলিয়ন হবে কম্বাইন্ড ফার্মের ভ্যালু। এখন এ নাম্বার তো পেরে গেছে, বি নাম্বারটা কি, বি নাম্বারে বলছে যে এক্সচেঞ্জ রেশিও, বি নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, যে এক্সচেঞ্জ রেশিও কত থাকলে ক্যাশ অফার এবং স্টক অফার দুইটাই আলটিমেটলি শেয়ার ফার্ম বি শেয়ার হোল্ডার, মানে ফার্ম বি যেটা আছে এখানে এই অঙ্কে ফার্ম বি কে সেলফিশ ডিপার্টমেন্ট স্টোর, ঠিক আছে। সো ফার্ম বি এর শেয়ার যে শেয়ার হোল্ডার আছে তাদের কি আছে, দুইটা অফারই সেম, ঠিক আছে, সেম দেখাবে, ঠিক আছে। দুইটা স্টক অফারই তার কাছে সেম হবে, মানে কোনোটা একটা বেটার ওরকম কিছু না, ঠিক আছে। মানে কত কোন ক্ষেত্রে এটা হচ্ছে, মানে এক্সচেঞ্জ রেশিও কত হলে, যেমন এখানে এক্সচেঞ্জ রেশিওটা কত, 2/3, এটা আমি বের করে দেখাইলাম, তাই না। তো এটা এক্সচেঞ্জ রেশিওটা কত হলে তোমার এরকম হবে যে ক্যাশ অফার, মানে সে 175 মিলিয়ন ক্যাশ অফার যদি করে, এখন স্টক অফারের এক্সচেঞ্জ রেশিও কত হলে সেটা 175 মিলিয়ন ক্যাশ অফারের সমান বেনিফিট দিবে, ঠিক আছে। অর্থাৎ দুটার মধ্যে কোনটা নিচ্ছে আলটিমেটলি ম্যাটার করবে না, দুটাই বলতে পারো তোমার সেম পরিমাণ বেনিফিট জেনারেট করতেছে তোমার শেয়ার হোল্ডারকে, বা তারা সেম পরিমাণ বেনিফিট পাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি, এখন এটা কেমনে বুঝাবো, আমি জিনিসটা দেখাই, অঙ্কের মাধ্যমে দেখালে বুঝতে পারবা যে এই যে 1,75,000 টাকা আমি, মানে 175 মিলিয়ন, সরি 175 মিলিয়ন টাকা ক্যাশ অফার ধরো করলা তুমি ফার্ম বি কে কেনার জন্য, ফার্ম বি এর শেয়ার হোল্ডারকে 175 মিলিয়ন টাকার ক্যাশ অফার করলা, ঠিক আছে। তো এই যে 175 মিলিয়ন টাকার ক্যাশ অফার, এখন এটাকে যদি সমান রাখতে চাও তাহলে কি করবা, স্টক অফারের সমান রাখতে চাও তাহলে স্টক অফারও তুমি চাবা এরকম যে স্টক অফারের বেনিফিটও কি মানে স্টক অফারের যে কস্ট অফ অ্যাকুইজিশন যেটা তুমি বের করো, সো স্টক অফারের ক্ষেত্রেও সেটা তোমার কি হতে হবে, 175 মিলিয়নের সমান হতে হবে। তো আমরা কস্ট অফ অ্যাকুইজিশন স্টক অফারটা কেমনে বের করি, যে ভ্যালু অফ এবি কে ওনারশিপ পার্সেন্টেজ দিয়ে গুণ দিয়ে, তাই না। তো ভ্যালু অফ এবি তো দেওয়া আছে 5,90,000, কিন্তু ওনারশিপ পার্সেন্টেজটা আমরা জানি না। তো এখন আমরা এখান থেকে দেখতেছি যে ওনারশিপ পার্সেন্টেজ কত হলে, মানে কত পার্সেন্টেজ ওনারশিপ গিভ আপ করে দিলে
টোটাল ভ্যালু মানে ওই ভ্যালুটা আমার দাঁড়াবে এই 175 মিলিয়ন ক্যাশের সমান, ঠিক আছে। তো সেটা আমরা বের করে দেখতেছি যে 29.66% ওনারশিপ গিভ আপ করে দিলে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা ওনারশিপ পার্সেন্টেজের যে একটা ফর্মুলা আমরা স্লাইডে দেখছিলাম, ওই ফর্মুলাটাই আমরা এখানে আবার লিখলাম যে ওনারশিপ পার্সেন্টেজটার ফর্মুলা কি, যে নিউ শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার প্লাস ওল্ড শেয়ার, ঠিক আছে। এখন এই ওনারশিপ পার্সেন্টেজের এই ফর্মুলাতে এখানে আমি ওনারশিপ পার্সেন্টেজের মান বসায় দিলাম, এবং ওল্ড শেয়ার তো আমি জানি, ওল্ড শেয়ার 30 মিলিয়ন বসায় দিচ্ছি, ঠিক আছে। নিউ শেয়ার আমি জানি না। এখন তুমি বলতে পারো যে নিউ শেয়ার তো 12 মিলিয়ন বলা আছে, মানে নিউ শেয়ার 12 মিলিয়ন তো এক্সচেঞ্জ রেশিও 2/3 এর জন্য ছিল, ঠিক আছে। এখন আমি জানতে চাচ্ছি যে মানে আমি যদি এক্সচেঞ্জ রেশিও কত রাখা উচিত যাতে আমার আমার ভ্যালুটা 175 মানে কস্ট অফ অ্যাকুইজিশন 175 মিলিয়নের সমান হয়, যেটা ফার্ম, যেটা অ্যাকোয়ারিং ফার্মের জন্য কস্ট, ঠিক আছে, সেটাই কিন্তু লাভ স্টক হোল্ডারদের জন্য, ঠিক আছে। বি ফার্মের লাভ বলবো না, ঠিক, বা এটা ক্যাশ ফ্লো বলতে পারো আর কি, ঠিক আছে। তারা যে পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আর কি। সো দেখা যাচ্ছে এখানে তোমার, তাহলে এটা সলভ করে তুমি নিউ শেয়ারটা শুধুমাত্র যাই না যে কি পরিমাণ শেয়ার ইস্যু করবে, তো নিউ শেয়ার পেয়ে যাচ্ছ তুমি অ্যামাউন্ট, এটা হলো নিউ শেয়ার। এখন তোমাকে তো নিউ শেয়ারও জানতে চাইনি, তোমাকে জানতে চাইছে এক্সচেঞ্জ রেশিও, ঠিক আছে। তো এক্সচেঞ্জ রেশিও আমি এখানে কি ছিল, যেমন 2/3, এটা কি ছিল, যে আমি 2টা শেয়ার দিব প্রতি 3টা শেয়ারের বিনিময়ে, এটাই তো আমার এক্সচেঞ্জ রেশিও 2/3। তো এরকমই আর কি, আমি কয়টা শেয়ার দিব, কয়টা নতুন শেয়ার ইস্যু করবো, 12.65 মিলিয়ন, ঠিক আছে। তাহলে এটা আমি নিউ শেয়ার ঘরে লিখলাম, ঠিক আছে। আর কতগুলা শেয়ার আগে থেকে অলরেডি আছে, আগে থেকে আছে অলরেডি 18 মিলিয়ন শেয়ার ফার্ম বি এর, ঠিক আছে। সো এই 18 মিলিয়ন শেয়ারের বদলে আমি 12.65 মিলিয়ন শেয়ার ইস্যু তাদেরকে দিব, ফার্ম বি এর শেয়ার হোল্ডারদেরকে, ঠিক আছে। মানে ফার্ম বি এর শেয়ার হোল্ডারদের আগে ফার্ম বি এর, দেখো অত কথায় যাচ্ছি না আমি। তো তাদেরকে তুমি 12.65 শেয়ার দিচ্ছ, ঠিক আছে। সো আলটিমেটলি 65 মিলিয়ন শেয়ার দিচ্ছ। সো এটাকে যখন এটাকে ভাগ দিচ্ছ তখন এক্সচেঞ্জ রেশিও পেয়ে যাচ্ছ, এটা তোমার 70.28%, ঠিক আছে। সো এইভাবে এক্সচেঞ্জ রেশিওটা বের করছো। সো এই ধরনের ম্যাথে যখন এক্সচেঞ্জ রেশিও বের করতে বলবে, এই টাইপের ম্যাথ যখন থাকবে, এই টাইপের কোশ্চেন, সেক্ষেত্রে এইরকম স্টেপ, এখানে বেসিক্যালি 3টা স্টেপ ইউজ করা হয়েছে, ঠিক আছে। যে কখন সমান হবে, তো এখানে যেহেতু ক্যাশ অফারের সমান হতে হবে, তো ক্যাশ অফারের মানটা ইকুয়েশন এক সাইডে বসায়, আরেক সাইডে কি করছে, ভ্যালু অফ এবি কে ওনারশিপ পার্সেন্টেজের সাইনটা ইউজ করছে, যে আলফা দিয়ে গুণ করছে, ঠিক আছে। এটা দিয়ে আমি ওই কি পরিমাণ ওনারশিপ পার্সেন্টেজ হইলে আমার সমান হতো আমি জিনিসটা পেয়ে গেছি। এই ওনারশিপ পার্সেন্টেজটা আমার ওনারশিপ পার্সেন্টেজের ফর্মুলাতে বসে আমার কি পরিমাণ শেয়ার ইস্যু করা উচিত সেটা আমি পেয়ে গেছি। এই এখন তো আমি যা লাগবে সব পেয়ে গেছি, এখন জাস্ট এক্সচেঞ্জ রেশিওটা বের করব। এক্সচেঞ্জ রেশিও নতুন শেয়ার এবং আগে কি পরিমাণ শেয়ার ছিল 18 মিলিয়ন, সরি আগে কি পরিমাণ শেয়ার ছিল ফার্ম বি এর, সেটা দিয়ে ভাগ দিছি, দেন তখন আমি এক্সচেঞ্জ রেশিওটা পেয়ে গেছি। সো এটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল অনেক। এই জিনিসটা, এই ম্যাথ না মানে বই থেকে এটা এক্সচেঞ্জ রেশিও, তারপর হলো তোমার ওনারশিপ পার্সেন্টেজ, এটা অনেকক্ষণ ধরে বুঝাইছিল, ঠিক আছে। 16 নাম্বার ইজি আছে, নিজে বুঝাইনি কারণ সব তো বুঝাতে পারবো না। এটা কন্ডিশন এগ্রিমেন্ট টু, আচ্ছা এনপিভি রিলেটেড যা আছে ওগুলো নিজে পড়ে নিও মোটামুটি। এখান থেকে এনপিভি আর ম্যাথ দেখানো লাগতেছে না, ওগুলো নিজে দেখে নিও। গুড উইলের একটা জিনিস দেখাবো, দেন হয়তো আমি বুঝছি। এখানে আরো কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, এই জিনিসগুলো নিজে পড়ে নিও, থিওরিটিক্যাল কনসেপ্টগুলো। আমি ম্যাথের একটা কনসেপ্ট দেখাবো, দেন আমি ডিভিডেন্ডে চলে যাব চ্যাপ্টারে, ঠিক আছে। কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, যেমন এই যে আর আগেও দু একটা থিওরিটিক্যাল কনসেপ্ট মানে স্কিপ করে আসছি, ওগুলো একটু নিজে পড়ে নিও কষ্ট করে। কারণ এত কিছু পড়তে গেলে ইভেন যদি আরো বেশি সময় নিয়েও পড়তে যাই তাতেও দেখা যাবে যে আরো 1 ঘন্টা লাগতেছে, ঠিক আছে। কারণ কনসেপ্টে তো শেষ নাই, অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে। থিওরিটিক্যাল কনসেপ্ট যেগুলো মানে স্কিপ করতেছে, ওগুলো বেশিরভাগ জিনিস হলো তোমার টাইপের, তোমার যেমন হলো এই যে ফার্মকে জোর করে অ্যাকোয়ার করার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো ফার্ম এক্ষেত্রে ম্যানেজমেন্ট রেজিস্ট করার চেষ্টা করবে অনেকভাবে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কিছু ডিফেন্সিভ মেকানিজম আছে, ঠিক আছে। সো ডিফেন্সিভ মেকানিজমের মধ্যে যেমন একটা হলো কর্পোরেট চার্টার, ঠিক আছে। এটা হলো তাদের, এটাকে বলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর কি। তো সেখানে তোমার কিছু চেঞ্জ আনতে পারে, যে এমন কিছু এনে দিতে যাতে অ্যাকুইজিশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। হয়তোবা দেখা যাচ্ছে যে অ্যাকুইজিশন করতে গেলে মেজরিটি শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগতেছে, ঠিক আছে। তো এরকম কিছু ডিফেন্সিভ ট্যাকটিক্স বলা আছে, যেগুলা দিয়ে, তারপর পয়জন পিলের কথা বলা আছে, ক্রাউন জুয়েলের কথা বলা আছে, গোল্ডেন প্যারাশুটের কথা বলা আছে। গোল্ডেন প্যারাশুট এগুলো হলো টেক ওভারের এগেনস্টে, ঠিক আছে। তো গোল্ডেন প্যারাশুট বেসিক্যালি তোমার
যে ওই যে ফার্মের ম্যানেজমেন্ট যেটা, তো ম্যানেজমেন্টকে সাধারণত দেখা যায় যে নতুন ফার্মে অ্যাকোয়ার করে ফেললে হয়তো আর্লিয়ার ম্যানেজমেন্টকে চাকরিচ্যুত করে ফেলা হয়, তো তাদেরকে একটা কম্পেনসেশন, হাই অ্যামাউন্ট অফ কম্পেনসেশন দিতে হবে, এরকম একটা শর্ত অ্যাড করে দেওয়া, ঠিক আছে। যদি তাদেরকে ইয়ে করতে হয় তখন দেখা যায় অ্যাকুইজিশনটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তাদেরকে তুমি যদি এখন ফায়ার করতে যাও দেখা যাচ্ছে তোমার একটা অনেক কস্ট বিয়ার করা লাগতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি, এরকম বেশ কিছু তোমার ডিফেন্সিভ মেকানিজম আছে যেটা দিয়ে আলটিমেটলি ডিফেন্স করার চেষ্টা করে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি, কারণ পরীক্ষায় তো এসব থিওরি আসলে নিজে পড়ে নিলে নিজেও পারবা, বাট ম্যাথের বিষয়টা যেহেতু প্র্যাকটিস দরকার আছে, তো ম্যাথটাকে আমি একটু গুরুত্ব দিচ্ছি। ম্যাথের আরেকটা কনসেপ্ট বাকি আছে, সেটা হলো তোমার গুডউইল, এটা কি বলে, অ্যাকাউন্টিং মেথড, ঠিক আছে, অ্যাকাউন্টিং মেথড অফ অ্যাকুইজিশন। থিওরিও আমি বেশ কিছু কভার করছি, থিওরি যে পড়াইনি তো ওরকম তো না, বেশিরভাগ অংশ থিওরি পড়াইছি, কিছু জিনিস নিজে পড়ে নিও, কারণ অত ডিটেইল ক্লাস নিলে তো আরো সময় লাগবে। আচ্ছা, অ্যাকাউন্টিং ফর অ্যাকুইজিশন, এই কনসেপ্টটা দেখাচ্ছি। অর্থাৎ এই কনসেপ্টটা হলো বেসিক্যালি তোমার যে তুমি যখন অ্যাকুইজিশন করবো, আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে, এগুলোও পড়ে নিও, তোমার স্পিন অফ, সেল টেল। যেমন অ্যাকুইজিশনের ক্ষেত্রে করতেছো কি, তুমি একটা ফার্মকে অ্যাকোয়ার করতেছো, ঠিক আছে, একটা ফার্মকে কিনে নিচ্ছ, ঠিক আছে। সো ডাইভার্সিটির হলো তোমার তার বিপরীত একটা কনসেপ্ট, ঠিক আছে। যে তুমি এই যে বলা আছে টু কনসিডার দেয়ার অপোজিট, যে তুমি হয়তো ফার্মটাকে সেল আউট করে দিচ্ছ, ঠিক আছে, ফার্মের কোনো একটা অংশ বা ডিভিশনকে সেল আউট করে দিচ্ছ, হ্যাঁ। সো ওই টাইপের কনসেপ্ট নিয়ে এখানে কিছু জিনিস আছে, এগুলো পড়ে নিও, এগুলো নিজে পড়লেই বুঝতে পারবো, ওরকম কঠিন কিছু না যে বুঝতে পারবা না। আচ্ছা, এই যে অ্যাকাউন্টিং ফর অ্যাকুইজিশন, তো এক্ষেত্রে বিষয়টা কি, যখন একটা ফার্মকে অ্যাকোয়ার করবে তখন কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমটা শর্ট ওয়েতে যদি বলি, মানে এটা লিপিবদ্ধ হয় কিভাবে, শর্ট ওয়েতে যেটা আমি মেইন কনসেপ্টটা হলো এটা, যে ধরো একটা অ্যাসেট, ঠিক আছে, ফার্ম এতে, আচ্ছা এই জিনিসটা ভুলে যাই চার্টে কি আছে, আচ্ছা এটাকে বলা হয় পারচেস মেথড অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে। তো এটা হলো তোমাকে যে বিষয়টা আছে, ধরো একটা ফার্মের ভ্যালু তোমার ভ্যালু না এ, গলায় কি হয়েছে, আচ্ছা এই দেখো ফার্ম এ তোমার হলো মেশিনের ভ্যালু, ঠিক আছে। ধরো ফার্ম এ এর ব্যালেন্স শিটে মেশিনের ভ্যালু হলো 20 মিলিয়ন, ঠিক আছে। ফার্ম বি এর ব্যালেন্স শিটে মেশিনের ভ্যালু হলো 10 মিলিয়ন। আচ্ছা এইগুলো যে ব্যালেন্স শিটে লেখা, এটা তো অবশ্যই বুক ভ্যালু, তাই না, যেহেতু ব্যালেন্স শিটে লেখা। বুক ভ্যালু মানে কি, ফার্মের মানে মেশিনের ওই ভ্যালু, তোমার যেই ভ্যালুটা, মেশিন বলে বলতেছি, মানে অ্যাসেটের ওই ভ্যালু, যেই ভ্যালুটা যখন সে পারচেস করছিল, ধরো সে 5 বছর 10 বছর আগে পারচেস করছিল, তখন যেই দামে কিনছে তার ব্যালেন্স শিটে তো ওই ভ্যালুতে লেখা থাকে। সো এটা হলো তোমার বুক ভ্যালু, ঠিক আছে। সো এটা হলো ফার্ম এর তেও মেশিন আছে, ফার্ম বি তেও মেশিন আছে। ফার্ম এ এর মেশিনের ভ্যালু 20 মিলিয়ন, ফার্ম বি এর মেশিনের ভ্যালু 10 মিলিয়ন, ঠিক আছে। এখন দুটা ফার্ম যখন অ্যাকোয়ার, মানে একসাথে হবে, নতুন ফার্মটা যখন এবি ফার্ম হলো, মার্জার হওয়ার পর, তখন তো একটাই ব্যালেন্স শিট হবে। নিউ ব্যালেন্স শিটে মেশিনের অ্যামাউন্ট কত আসবে, এটা কি 30 মিলিয়ন আসবে, নাকি 20 মিলিয়ন আসবে, না কত আসবে। তো এক্ষেত্রে সিস্টেমটা হলো কি, আরো কিছু এক্সট্রা ইনফরমেশন লাগে আমাদের। এক্সট্রা ইনফরমেশন হলো এটা, যে এটা তো বুক ভ্যালু, আমাদের জানার লাগতেছে যে বি এর মার্কেট ভ্যালুটা কত ছিল যখন অ্যাকোয়ার করছিলা, ঠিক আছে। ধরো অ্যাকোয়ার যখনই করলা, ধরো আজকে অ্যাকোয়ার করলা, তো ওই অ্যাকোয়ার করার সময় এটার মার্কেট ভ্যালু ধরো ছিল 12 মিলিয়ন, ঠিক আছে। তাহলে এই এই বি এর ভ্যালুটা, নতুন যে মার্চ ফার্ম আছে এখানে তার বইয়ে, ঠিক আছে, এটা কিন্তু বুক ভ্যালুতে লিপিবদ্ধ হবে না, মার্কেট ভ্যালুতে লিপিবদ্ধ হবে। অর্থাৎ মেশিনের ভ্যালু তার এখানে এবি ফার্মের ব্যালেন্স শিটে আসবে 20 মিলিয়ন প্লাস 12 মিলিয়ন, ঠিক আছে, অর্থাৎ 32 মিলিয়ন আসবে। ডিভিডেন্ডের চ্যাপ্টার আমি বেশিক্ষণ পড়াবো না, 20 মিনিট পড়ায় ছেড়ে দিব, কারণ ওটার ম্যাথ আমি এখন দেখাবো না। সো 32 মিলিয়ন আসতেছে তোমার, ম্যাথটা আমি হয়তো কালকে রেকর্ডেড ভিডিওতে দেখা দিব। সো 32 মিলিয়ন তোমার আসতেছে ভ্যালু, মানে মেশিনের টোটাল ভ্যালু, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে তাহলে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো এটা, যে তোমার মার্চ ফার্মে তুমি ভ্যালুটা কি দেখাবা। মার্চ ফার্মে দেখা যাচ্ছে যখন তোমার অ্যাকোয়ারিং যে কোম্পানি, এ তো অ্যাকোয়ারিং কোম্পানির অ্যাসেটের ভ্যালুটা আসবে তোমার, অ্যাকোয়ারিং ফার্মের অ্যাসেটের ভ্যালু আসবে তোমার বুক ভ্যালুতে,
20 মিলিয়নকে তুমি বুক ভ্যালুতে লিপিবদ্ধ করছো। এখন এটা যদি তোমার ফেয়ার মার্কেট ভ্যালু যদি হয় 30, 40, 50 মিলিয়ন, ডাজন্ট ম্যাটার, তুমি ওটাকে কনসিডারই করবে না। ঠিক আছে, অ্যাকোয়ারিং ফার্মের অ্যাসেটের ভ্যালু আসবে বুক ভ্যালুতে, আর যেই ফার্মটাকে অ্যাকোয়ার করতেছো সেই ফার্মের অ্যাসেটের ভ্যালু আসবে যখন অ্যাকোয়ার করতেছো ওই সময়ের মার্কেট ভ্যালুতে। ঠিক আছে, তো ওই সময় মার্কেট ভ্যালু ধরো 12 মিলিয়ন ছিল, তাহলে তোমার এটা 12 মিলিয়নে আসতেছে এটার অ্যামাউন্ট, আর এটার অ্যামাউন্ট তো বুক ভ্যালুতে আসতেছে 20 মিলিয়ন। দুটা যোগ করে 32 মিলিয়নটা তোমার এখানে ব্যালেন্স শিটে আসতেছে। আচ্ছা, আরো একটা অ্যাডিশনাল অ্যামাউন্ট এখানে কনসিডারেশনের বিষয় আছে, সেটা হলো ধরো 12 মিলিয়ন তো মার্কেট ভ্যালু যখন তুমি এটাকে কিনছো, ঠিক আছে, কিন্তু তুমি এটাকে 12 মিলিয়ন দিয়ে কিনোনি, তুমি ফার্ম বি কে পে করছো 15 মিলিয়ন টাকা। ঠিক আছে, অর্থাৎ ফার্ম বি এর অ্যাসেটের বুক ভ্যালু ছিল 10 মিলিয়ন, ওই মুহূর্তে অ্যাসেটের ফেয়ার মার্কেট ভ্যালু হলো 12 মিলিয়ন। ঠিক আছে, কিন্তু তুমি ওই ফার্মকে কিনছো এক্সট্রা টাকা পে করে, অর্থাৎ 15 মিলিয়ন টাকা পে করে ওই ফার্মে অ্যাসেট কিনছো। তাহলে এই যে 15 মিলিয়ন, এই যে 3 মিলিয়ন এক্সট্রা দিছো, এই 3 মিলিয়নটা আসতেছে তোমার গুডউইল হিসেবে। ঠিক আছে, এটা তোমার গুডউইল হিসেবে আসবে। ঠিক আছে, আর এই 32 মিলিয়নটা তোমার যেমন এখানে দুটা মেশিন হিসেবে ছিল, যে অ্যামাউন্ট যেটাতে ছিল সেখানে আসবে। ঠিক আছে, তো এইটা হলো তোমার সিস্টেম। এখন আচ্ছা, এই জিনিসটা বলতেছিলাম যে এই যে তোমার 15 মিলিয়নটা কি, তোমার 15 মিলিয়ন হলো তোমার যে পরিমাণ অফার করছো, অফার প্রাইস। ঠিক আছে, আর 12 মিলিয়নটা কি মার্কেট ভ্যালু। তাহলে এই অফার প্রাইস আর মার্কেট ভ্যালু, মানে অফার প্রাইসটা যদি মার্কেট ভ্যালু চেয়ে বেশি হয়, যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা তোমার গুডউইল হিসেবে লিপিবদ্ধ হচ্ছে। আর এই যে তোমার মার্কেট ভ্যালু, এই মার্কেট ভ্যালু 12 মিলিয়ন, এটা যদি বুক ভ্যালু চেয়ে বেশি হয়, তাহলে যে ডিফারেন্সটা আছে, তো সেই ডিফারেন্সটা হলো তোমার, সরি, ওই ডিফারেন্স ম্যাটার করে না, মার্কেট যে ভ্যালুটা আছে সেই মার্কেট ভ্যালুটা তোমার এই বুক ভ্যালুর সাথে, তোমার অ্যাকোয়ারিং ফার্মের বুক ভ্যালু যদি কোনো অ্যামাউন্ট থাকে সেটার সাথে যোগ হয়ে তোমার টোটাল অ্যামাউন্টটা বসবে। ঠিক আছে, আমি মনে করি অ্যাকোয়ারিং ফার্ম কোনো মেশিন নাই, ঠিক আছে, তাহলে এখানে যে 12 মিলিয়ন আছে শুধু 12 মিলিয়ন বসবে, এখানে তার যোগ কি করবা, অ্যাকোয়ারিং ফার্ম হয়তো অন্য অ্যাসেট আছে বাট মেশিন নাই। ঠিক আছে, তো এরকম আর কি বিষয়টা। তো এভাবে তোমার অ্যাসেট সাইডটা তুমি অ্যাকাউন্টিং করতেছো। এখন লায়াবিলিটি সাইডটা কেমনে করবা, যে ধরো ফার্ম এর কোনো ইকুইটি ছিল না, ঠিক আছে, ডেট ছিল, ধর অ্যাসেট তো, আর ডেটও ছিল 20 মিলিয়ন। ঠিক আছে, এখন সে যে এই ফার্মটাকে কিনতেছে, কেনার জন্য তো সে আলটিমেটলি 15 মিলিয়ন পে করতেছে। তো এই 15 মিলিয়ন হয়তো কোশ্চেনে বলা আছে, সেই 15 মিলিয়ন টাকা ডেট ফাইন্যান্সিং এর মাধ্যমে সংগ্রহ করে দেন পে অফ করতেছে। তাহলে এই যে 20 মিলিয়ন তার ডেটের মধ্যে ছিল, এটা হলো ফার্ম এর মার্জ হওয়ার আগে ফার্ম এর ব্যালেন্স শিট, এই অংশটা। ঠিক আছে, তো তার যে ডেট, তার ডেট ছিল 20 মিলিয়ন। ঠিক আছে, কিন্তু এরপর কি করলো, সে ফার্ম বি কে অ্যাকোয়ার করতে গেল, অ্যাকোয়ার বি করতে যায়, তার 15 মিলিয়ন টাকা যেহেতু ক্যাশ অফার করছে, তাহলে তাকে 15 মিলিয়ন টাকার প্রয়োজন। এই 15 মিলিয়ন টাকা সে ডেট ফাইন্যান্সিং করছে, সে 15 মিলিয়ন টাকার বন্ড ইস্যু করছে ধরো। তাহলে এখন তার ডেট দাঁড়াবে 20 প্লাস 15, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে 35 মিলিয়ন ডেট। ঠিক আছে, এখন যদি এরকম হতো যে সে ডেট অফার করেনি, ইকুইটি অফার করছে, তাহলে এখানে ডেট 20 মিলিয়নই থাকতো, 15 মিলিয়নটা তোমার ইকুইটিতে চলে আসতো। ইকুইটিতে যদি খালি থাকতো তাহলে 15 হিসেবেই আসতো, আর যদি কোনো অ্যামাউন্ট থাকতো ওই অ্যামাউন্টের সাথে যোগ হয়ে দেন এখানে আসতো। ঠিক আছে, এখন এখানে তোমার ওই যে বি ফার্মের ডেটে কত ছিল, বি ফার্মের ইকুইটির অ্যামাউন্ট কত ছিল, এটা কোনো ম্যাটার করে না। সো এই হলো ফুল কনসেপ্টটা তোমার অ্যাকাউন্টিং ফর অ্যাকাউন্টিং এন্ড অ্যাকুইজিশন, মানে অ্যাকুইজিশন আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। ঠিক আছে, সো এখানে আবার একটু হালকা প্যাচ আছে এই এক্সাম্পলটা, এর কারণে আমি এখান থেকে ডাইরেক্ট দেখাইনি, আমি যেটুকু দেখাইছি অতটুকু দেখলেই হবে, কোনো সমস্যা হবে না, ওটাই মেইন কনসেপ্ট। একটা ম্যাথ দেখাবো জাস্ট, 2 দেখাবো নাকি, 1 থেকে 6 সবগুলা গুডউইলের ম্যাথ। ঠিক আছে, না এটা দেখাই, এটা কত, 5। আচ্ছা, এটা আমি যে কনসেপ্ট বলছি, কনসেপ্ট দিয়ে নিজে বের করে নিতে পারবো, নিজে ট্রাই করিও, কারণ সময় নষ্ট করার দরকার নেই। এই কনসেপ্ট দিয়ে আমি কারণ তো ম্যাথের মতো করে বুঝাই দিছি। ঠিক আছে, যদি ট্রাই করিও একটু, 1 থেকে 6 সবগুলা গুডউইলের ম্যাথ নিজে ট্রাই করিও, কোথাও সমস্যা হলে জিজ্ঞেস করে পড়ে দিই, সমস্যা নেই। তো যদিও ডাইরেক্ট ম্যাথ না করলে ম্যাথের মতো করেই বুঝাই দিছি, এক্সাম্পল গুলা ম্যাথের মতো করে বুঝাইছি, তো একটু ট্রাই করিও, সমস্যা হলে বলিও। তো আমি ডিভিডেন্টের বিষয়টা দেখাই, আর এখানে একটা জিনিস আছে যে ফুল করা যায় কেমনে ইনভেস্টরদের।
ট্যাক্স বেনিফিটের বিষয়টা যদিও বলছি পরে। আচ্ছা ট্যাক্স, আচ্ছা একটা জিনিস বলি, ট্যাক্স ফর্ম অফ অ্যাকুইজিশন কথা বলা আছে। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস আছে এখানে, অ্যাকাউন্টিং ফর অ্যাকুইজিশন তো আছে তোমার। হ্যাঁ, এগুলো ডিফেন্সের সব কি করে কিভাবে ম্যানেজমেন্ট রেজিস্ট করতে পারে, এখানে যেগুলো ফ্রেন্ডলি আর হস্টাইল টেক ওভার যে কথাটা বলছি। এটা কই গেল, আমি কি জানি দেখাতে চাইছিলাম, অ্যাকাউন্টিং ইলিউশন দেখাতে চাইছিলাম, উপরে আসতে হবে। কিছু ঠিক এখানে এই জিনিসটা আর কি, ওরে আল্লাহ এটা এত দাগানো কেন। আচ্ছা এখানে এটা অবশ্য একটু টাইম যাবে। আচ্ছা শর্টে একদম দেখাই দিই। কি হইলো, স্ক্রিন কালো হয়ে গেল কেন? আরে এটা আবার কিরকম সিস্টেম? হ্যাঁ আসছে, ডিস্টার্ব হতেছে। আচ্ছা এখানে দেখো, এখানে হলো একটা অ্যাকাউন্টিং ইলিউশনের কথা বলা আছে, আর্নিংস গ্রোথের বিষয়। ধরো এই যে দুটা ফার্ম, গ্লোবাল ফার্ম রিজিওনাল ফার্মকে অ্যাকোয়ার করবে, ঠিক আছে। সো গ্লোবাল ফার্মে তোমার এখানে ইপিএস হলো 1 টাকা করে, আর রিজিওনাল ফার্মের ইপিএস 1 টাকা করে। আজ গ্লোবাল ফার্ম মনে করো একটা হাই গ্রোথ ফার্ম, আর রিজিওনাল ফার্ম একটা লো গ্রোথ ফার্ম, ঠিক আছে। গ্লোবাল ফার্ম যে রিজিওনাল ফার্মকে অ্যাকোয়ার করবে, প্রাইস পার শেয়ার হয়তো গ্লোবাল ফার্মের 25 টাকা আর রিজিওনাল ফার্মের 10 টাকা করে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেক শেয়ারের দাম হলো 25 টাকা। আর রিজিওনালের ক্ষেত্রে দুইটা কোম্পানির কিন্তু আর্নিং সেম, কিন্তু একটা কোম্পানির প্রত্যেক শেয়ারের দাম বেশি, একটা কোম্পানির প্রত্যেক শেয়ারের দাম কম। সো এখানে কি বলা যায় যে এই ফার্মটা তাহলে ভালো, কারণ এখানে হলো 1 টাকা আর্নিং এর বিপরীতে তার শেয়ার প্রাইস হলো কম আছে, কিন্তু এখানে 1 টাকা আর্নিং হওয়ার সত্ত্বেও শেয়ার প্রাইসের দাম বেশি। এটা এভাবে বলা যায় না, কারণ হলো হয়তো এই যে প্রথম ফার্মটা এটা হলো একটা হাই গ্রোথ ফার্ম, এটার হয়তো ভবিষ্যতে গ্রোথটা অনেক বেশি, এর কারণে হয়তো মানুষ এখন এত টাকা দিয়ে শেয়ার কিনতে রাজি আছে, ঠিক আছে। তো এরকম রিজন থাকতে পারে। আচ্ছা যাই হোক, আরেকটা হলো তোমার এখানে পরের লাইনটা লেখছে প্রাইস আর্নিং রেশিও, ঠিক আছে। তো প্রাইস আর্নিং রেশিও হলো তোমার প্রাইসটা আর্নিংস এর কত গুণ, ঠিক আছে। তাহলে এখানে যে প্রাইসটা আর্নিং এর কত গুণ, 25 গুণ, ঠিক আছে। আর এটা হলো 10 গুণ, এখানে এতটুকু পর্যন্ত লেখছে। দুটো ফার্মের নাম্বার অফ শেয়ার দেওয়া আছে, টোটাল আর্নিং দেওয়া আছে, টোটাল ভ্যালু, ঠিক আছে। এখন দুটো ফার্ম মার্জ করলো, ঠিক আছে। এখন মার্কেট যদি স্মার্ট হয় সেক্ষেত্রে কি হবে, আর সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার ফার্ম এ তো ফার্ম বি কে অ্যাকোয়ার করে ফেলছে, তাই না? হ্যাঁ, তো ফার্ম এ ফার্ম বি কে অ্যাকোয়ার করে ফেলার ফলে এখন যে বিষয়টা হচ্ছে, আগে বোঝার চেষ্টা করো, ওর একটা শেয়ারের দাম 10 টাকা আর ওর একটা শেয়ারের দাম 25 টাকা। তাহলে ও যদি ফার্ম মানে গ্লোবাল ফার্ম যদি রিজিওনাল ফার্মকে অ্যাকোয়ার করে ফেলে, তাহলে রিজিওনাল ফার্মের যতগুলো শেয়ার ছিল এগুলো গ্লোবাল ফার্ম নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তখন গ্লোবাল ফার্মের রিজিওনাল ফার্মের যে তোমার প্রত্যেকটা শেয়ারের ভ্যালু মানে 10 টাকা করে ছিল, ঠিক আছে, আর ওর প্রত্যেকটা শেয়ারের ভ্যালু 25 টাকা, ঠিক আছে। তাহলে ওর কয়টা শেয়ার নিতে পারবো, আমার একটা শেয়ার দিয়ে আমি ওর 2.5টা শেয়ার নিতে পারবো, ঠিক আছে, এরকম না? তাহলে এরকম যদি হয়, তাহলে ওর যে রিজিওনাল ফার্মের যে 100টা শেয়ার আছে, তাহলে 100কে 2.5 দিয়ে ভাগ দাও, 40টা শেয়ার, ঠিক আছে। অর্থাৎ আমি গ্লোবাল রিসোর্স ফার্ম তার 100টা শেয়ার মানে রিজিওনাল ফার্মের 100টা শেয়ার যদি নিয়ে ফেলে, তাহলে সেটা তার 40টা শেয়ারের সমান গ্লোবাল ফার্মের, ঠিক আছে। তাহলে গ্লোবাল ফার্মের নতুন শেয়ার সংখ্যা দাঁড়াচ্ছে 140, ঠিক আছে। এটা হলো তোমার এখানে 140, এটা কিন্তু 100 প্লাস 100 200 হয়নি, এটা হবে তোমার 140, এই জিনিসটা এখানে দেখিও। আর হলো তোমার এই 140 হচ্ছে, ঠিক আছে, কিন্তু আর্নিং তো টোটাল আর্নিং হিসেবে যোগ হবে, 100 প্লাস 100
200 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর টোটাল ভ্যালু ওভাবে যোগ হয়ে যাচ্ছে, 2500 প্লাস 1000 3500 হয়ে যাচ্ছে। এখন 200 হলো তোমার টোটাল আর্নিং, নাম্বার অফ শেয়ার 140। এখন 200 কে যখন 140 দিয়ে ভাগ দিবা তখন তোমার মানে এটা হলো আর্নিং কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিলে কি আসে তোমার আর্নিং পার শেয়ার, সেটা আসবে তোমার 1.43, ঠিক আছে। তো এখানে আর কিছু ইনফরমেশন বের করছে, প্রাইস আর্নিং রেশিও কত, প্রাইস পার শেয়ার সেম থাকতেছে, কোন কিসের সাথে সেম থাকতেছে, অ্যাকোয়ারিং ফার্মের সাথে সেম থাকতেছে, কারণ এখানে তো ভ্যালু সে ওই রেটে এক্সচেঞ্জ করছো, ঠিক আছে। এটা হলো মার্কেট স্মার্ট থাকলে। মার্কেট ফুল থাকলে কি হবে, ওরা মনে করবে কি রে ইপিএস তো বেড়ে গেছে, এই 1 টাকা থেকে বেড়ে 1.43 হয়ে গেছে ইপিএস, ঠিক আছে। সো এই ইপিএস বাড়াটা তারা মনে করবে যে একটা পজিটিভ রিজনে বাড়ছে হয়তো, এর কারণে ওরা শেয়ার প্রাইসও বাড়ায় দিবে, 25 থেকে 35.71 চলে যাবে, ঠিক আছে। বাট এটা অ্যাকচুয়ালি হলো তোমার ইপিএস তো ওই কারণে বাড়েনি, ঠিক আছে। ইপিএস কেন বাড়ছে, আর্নিং পার শেয়ার, কারণ শেয়ার সংখ্যা কিন্তু 100 প্লাস 100 200 হয়নি, 100 প্লাস দুটা ফার্ম একসাথে হওয়ার পর শেয়ার সংখ্যা ওই হারে বাড়েনি, শেয়ার সংখ্যা 140 হয়েছে, ঠিক আছে। তো বাড়েনি কেন তো জানো, একটা শেয়ারে ভ্যালু কম ছিল, একটা শেয়ারে ভ্যালু বেশি ছিল, তো এই জন্য আর কি, ঠিক আছে। তো মার্কেট যদি ফুল হয় তখন এই জিনিসটা এরকম হতে পারে, তখন দেখা যাবে ওরা টোটাল ভ্যালুটাকে আরো বেশি ধরে ফেলবে ফার্মে, মার্চ হওয়ার পরে 5000 চলে আসবে। এটা কেমনে আসবে, তোমার এই শেয়ারের সঙ্গে প্রাইস আসতেছে, তো তোমার শেয়ার প্রাইস ওরা কেমনে ভাগ করতেছে, প্রাইস আর্নিং রেশিওকে তোমার এই যে আর্নিং পার শেয়ার দিয়ে গুণ দিয়ে তোমার প্রাইস পার শেয়ার বাই করতেছে, ঠিক আছে। মানে এটা হলো প্রাইস আর্নিং রেশিও, মানে কি পি বাই ই, ঠিক আছে। তো পি বাই ই কে যখন তুমি ই দিয়ে গুণ দিবা তাহলে তুমি কিসের ভ্যালু পাবা, পি এর ভ্যালু পাবা, অর্থাৎ প্রাইসের ভ্যালু পাবা। তো প্রাইস আর্নিং রেশিও তোমার আরে এরকম ডিস্টার্ব শুরু করছে কেন, আর 2 মিনিট আছে। যাই হোক, এখানে তোমার এটাকে 25 কে 1.43 গুণ দিয়ে 35.71 আসছে তোমার প্রাইস পার শেয়ার, ঠিক আছে। সো এখানে হলো তোমার এই 25, যেহেতু তোমার আর্নিং প্রাইস আর্নিং রেশিও, এটাকে যখন আর্নিং দিয়ে গুণ দিবা তখন তোমার টোটাল ভ্যালু আসবে, ঠিক আছে। মানে প্রাইস আর্নিং শেয়ারকে আর্নিং রেশিওকে যখন তুমি আর্নিং পার শেয়ার দিয়ে গুণ দিবা তখন তোমার পার শেয়ারের ভ্যালু আসতেছে, আর যখন আর্নিং পার শেয়ার না দিয়ে টোটাল আর্নিং দিয়ে গুণ দিবা তখন টোটাল ভ্যালু আসবে। তো এখানে দেখা যাচ্ছে টোটাল ভ্যালুটাকে তারা ওভার ভ্যালুয়েশন করে ফেলতেছে, যখন এই আর্নিং এর ইনক্রিজটাকে তারা অ্যাকচুয়াল রিজনটা বুঝতেছে না, ঠিক আছে। তো এটা হলো মার্কেট যদি ফুল হয়, আর এটা হলো মার্কেট স্মার্ট হলে কি হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাকাউন্টিং ইলিউশন। তো এটা নিয়ে একটু দেখাতে চাইছিলাম। আচ্ছা, আমি এখন ডিভিডেন্টের এটা কি দেখাবো না ওটা কি ভিডিও দিয়ে দিব, কেউ কি আসো? আমি আছি। থাকলে আমার দেখাইতে সমস্যা নেই, আমি 20 মিনিটে দেখাই দেবো, আর যদি চাও তাহলে আমি ওই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিব ডিভিডেন্টের ভিডিও। মনে হয় তেমন কেউ নাই, তাহলে কি আমি ভিডিও দিয়ে দিব? আমি আছি তো, কথা শোনা যায় না? তাহলে কি দেখা দিব এখন? মিটিং আগে ক্লোজ করো, 1 মিনিট আছে এটা। আচ্ছা, ক্লোজ করতেছি, ঠিক আছে।